ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং পার্টিসিপেট এই মুহূর্তে আছেন টোটাল 31 জন। আমার দিকে ফোন বাজে। আচ্ছা, তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি আমাদের লোগোর কনসেপ্টে। আমাদের এখানে অনেক আজকে আমরা অনেকগুলো লোগো মেক করব। তো আমরা বেশ কিছু লোগোর নাম চাচ্ছি, যেমন আমাদের সাইফুল ভাই ফার্স্টে লিখেছে আই ওয়ান্ট এ লোগো ফর এ ফুড সার্ভিস নেম দেশি চৌকি। আচ্ছা, এখন ফুড সার্ভিস, তাহলে যেহেতু তার ফুড সার্ভিস, আমরা ধরে নেই যে এই দেশি চৌকি এখানে খাবার দাবারটা কেমন হবে, এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড হবে, ইন্ডিয়ান ফুড সার্ভিস। তাহলে ইন্ডিয়ান ফুডগুলো কেমন, ইন্ডিয়ান ফুডগুলোকে নিয়ে আমরা একটু সার্চ করি যে ইন্ডিয়ান ফুডগুলো কেমন হয়ে থাকে। ইন্ডিয়ান ফুড বলতে বাজারে আমরা কোন ধরনের ফুডগুলোকে জানি সেগুলো আমরা একটু দেখে আসি। আমরা ইন্ডিয়ান ফুড লিখে সার্চ করার পর আমরা চলে গেলাম গুগলে যে দেখে আসি ইন্ডিয়ান ফুডের মধ্যে সব থেকে ফেমাস ফেমাস খাবার দাবার বা যেগুলোর মানুষ ইন্ডিয়ান ফুড বলে চিনে সেই সব কিছুকে। তো এখন এই রেস্টুরেন্ট, যেহেতু আমাদের একটা রেস্টুরেন্টের একটা লোগো হবে ইন্ডিয়ান ফুড, তারা প্রোভাইড করছে ইন্ডিয়ান ফুড। তো আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়ান ফুডের মধ্যে কোন ক্যাটাগরি, লাইক ভাতের হোটেল, সাদা ভাত, ইন্ডিয়াতে সাদা ভাতও মানুষ খায়, আবার হচ্ছে লুচিও খায়, আবার হচ্ছে দোসাও খায়। তার মানে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে এইখানে কোন ধরনের ফুডগুলো আসবে। এখন যদি এটা ফাস্ট ফুড রিলেটেড হয় সেক্ষেত্রে ফাস্ট ফুড, যদি এটা বার্গার রিলেটেড হয় তাহলে অনলি বার্গার, যদি এটা পিৎজা রিলেটেড হয় অনলি পিৎজা আইটেম। এরকম কিছুটা আমাদের লোগোটা একটু থিঙ্কিং করা উচিত। এখন ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আপনার রেস্টুরেন্টের ফুড মেনুতে মানে কি কি টাইপ আপনারা সার্ভ করে থাকেন? আপনারা কি একদম অলরাউন্ড, যেখানে অল ধরনের খাবার টাবার পাওয়া যাচ্ছে, নাকি নাকি জাস্ট স্পেসিফিক্যালি বার্গার, স্পেসিফিক্যালি টি, মানে কি আসলে কন্টেন্টটা কি একটু আমাকে একজন বলবেন? সাইফুল ভাই কথাটা। আচ্ছা, ইন্ডিয়ান পিৎজা কাবাব, পিৎজা কাবাব বার্গার, সে বলেছে ইন্ডিয়ান পিৎজা কাবাব বার্গার। এখন পিৎজা কাবাব বার্গার আমরা যদি তিনটাকে একসাথে নিয়ে আসি, লাইক পিৎজা কাবাব এন্ড বার্গার তিনটাকে আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি পিৎজা কাবাব এন্ড বার্গার। ওকে, আমরা পিৎজা 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 লিখে সার্চ করি, আমরা পিৎজা নিয়ে একটু ঘাটাঘাটি করে আসি। পিৎজার সাথে আমরা যদি ক্লিপ আর্ট বা ভেক্টরে যাই সেক্ষেত্রে আমাদের ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা একটু ভেক্টর ডাউনলোড করার চেষ্টা করি। পিৎজা ভেক্টর লিখে আমরা সার্চ করলাম। এবার আমরা চলে যাচ্ছি কাবাব ভেক্টর আর হচ্ছে বার্গার ভেক্টর। তাহলে কাবাব ভেক্টর, এরপরে আমরা যাব বার্গার ভেক্টর। এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিং, যে এই জিনিসগুলো নিয়ে আমার একটা লোগো মেক করতে হবে। এরকম করে আমরা গেলাম, যাওয়ার পরে ইমেজ গুলাতে গেলাম যে কি ধরনের কাবাব, লাইক এই ধরনের কাবাব হচ্ছে আমাদের পছন্দ, বা তারা এই ধরনের কাবাব সার্ভ করে থাকে, লাইক এটা তারা সার্ভ করে থাকে। সেই ক্ষেত্রে আমি সুন্দর করে এটা ডাউনলোড করলাম, এটাকে আমার পছন্দ হলো, লাইক এটা আমার পছন্দ হলো, বা তারা কি সব কাবাব গুলা দেয় সেগুলা তাদের কাছ থেকে ছবি চাওয়া যেতে পারে যে এই ছবিটা দেন। তো এই ছবিটার ভেক্টর আমরা করে ফেললাম। এরকম হতে পারে যে আমরা একটা ভেক্টর মেক করে ফেললাম। আচ্ছা, এখন লোগো তো অনেক প্রকার হয় আমরা জানি, 7 প্রকারের লোগো পাওয়া যায় আমরা জানি। তো বর্তমানে সব থেকে আমরা ডিমান্ডেবল লোগো কোনটা বা কাস্টমার চাই কোন? তো এখন খাবার দাবারের ছবি যদি থাকে, ধরেন এখানে তার নামটা কি, তার নামটা হচ্ছে দেশি কি যেন, দেশি চৌকি। এখন দেশি চৌকি আপনি যদি জাস্ট একটা লোগোর মধ্যে জাস্ট টাইপোগ্রাফির লোগো যদি এরকম করেন দেশি চৌকি লেখা থাকলো, দেশি চৌকি, এখন দেশি চৌকি যদি লেখা থাকে সেই ক্ষেত্রে একজন মানুষ কিন্তু বুঝতেছে না যে দেশি চৌকি আসলে জিনিসটা কি। দেশি চৌকি কি খাটের চৌকি, ওই যে খাট বিক্রি করে না মেসের ছেলেরা যেখানে থাকে, যাকে চৌকি বলে, এখন এটা কি ওই চৌকি না কোন চৌকি মানুষজন আসলে বুঝে উঠতে পারতেছে না। এখন এইখানে আমাদের যে লোগো গুলা, অর্থাৎ আমাদের লোগো টাইপ জানতে হবে যে লোগো কোন কোন টাইপ হয়, কি কি টাইপে আমাদের কাজ করা উচিত, বা ক্লায়েন্ট বা কাস্টমাররা কোন লোগোটা বেশি ইয়ে করে, বেশি তারা চায়, বা তারা কোনটাকে বেশি প্রায়োরিটি দেয়, এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা সেই বিষয়ে আসতেছি। তার আগে আমি বেশ কিছু বার্গারের ইয়ে ডাউনলোড করতে চাচ্ছিলাম, ডাউনলোড করতে। আচ্ছা, আমি যেগুলো ডাউনলোড করছি এগুলো কিন্তু আমাদেরকে ভেক্টর কনভার্ট করতে হবে বা ভেক্টর ইয়ে করে নিতে হবে, মানে এগুলো ভেক্টর হইতে হবে এখন, তাহলে আমরা একটা লোগোর কনসেপ্ট মেক করতে পারবো। লোগোর কনসেপ্ট আসতেছে আমরা ফার্স্ট। আচ্ছা, তাহলে আমরা কাবাবও নিয়েছি, বার্গারও নিয়েছি, এবার হচ্ছে পিৎজা। ভালো একটা পিৎজা নিতে হবে, দেখি এখান থেকে কোন পিৎজাটা একটু ভালো পছন্দ হয়, এরকম একটা পিৎজা নিতে হবে। আমরা সবাই মাউথ পিস মিট করি, 52 জন আছি, মাউথ পিসটা মিট করে রাখেন। পিৎজা, পিৎজা তো অনেক প্রকার হয়, দেখি কোন পিৎজাটা নেওয়া যায়, কোন পিৎজা, একটা কাটিং পিৎজা, ত্রিভুজ আকৃতির করে একটা পিৎজা আমার দরকার। পিৎজা 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 পিৎজা। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই।
আচ্ছা, আমরা যে কোনো ধরনের একটা পিজ্জা নিলাম, আপাতত আমরা একটা পিজ্জা নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমাদের বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, আর লোগো গুলো আমাদের ক্লায়েন্টের জন্য না, আমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, আইডিয়া মেক করার জন্য আমরা কাজ করছি। তো ঝটপট করে আমরা কাজগুলো করে ফেলি। তো আমরা এই মুহূর্তে যে কাজগুলো করব তার মধ্যে একটা আমরা হচ্ছে ফন্টস ডাউনলোড, ফন্ট সিলেকশন, কোন ধরনের ফন্টটা হবে। লোগোর মধ্যে যেসব ফন্টগুলো আমাদের মেক করা উচিত বা যেসব ফন্ট ইউজ করা উচিত, তার মধ্যে যেসব জায়গায় গুরুত্ব দেওয়া উচিত, এক নাম্বার হচ্ছে ফন্টের থিকনেসটা বেশি হবে, অর্থাৎ থিকনেসটা একটু বোল্ড হইতে হবে। কেন বোল্ড হইতে হবে? কারণ আপনি যখন সাইনবোর্ডে লিখবেন পাতলা একটা চিকন একটা ফন্ট বা ন্যারো একটা ফন্ট দিয়ে যখন লিখবেন, তখন কি সেই জিনিসটা মানুষের চোখে পড়বে না। অনেক দূর থেকে কেউ চোখে পড়বে না, সাইনবোর্ডে দিলে সেটা চোখে পড়বে না, একটা লিফলেট ফ্লায়ারে দিলে সেটাও চোখে পড়বে না। দ্যাটস ওয়াই লোগোর ফন্টটা সবসময় বোল্ড দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা একটু লোগো একটা ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার একটা ফাইল নিয়েছি আমরা ইলাস্ট্রেটরে। এর মধ্যে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছি সেগুলো আমরা এর মধ্যে নিয়ে আসছি। তো আমরা লোগোর মধ্যে এখানে চারটা ডাউনলোড করেছি, তার মধ্যে লাইক আমরা এই তিনটা নিব, এই তিনটা নিয়ে আমরা কাজ করব। এই তিনটাকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম এবং এইগুলাকে কিন্তু আমার ভেক্টরে কনভার্ট করা লাগবে। তো এইগুলো সম্পূর্ণ পেন টুলের কাজ, বা ফ্রি পিক থেকে যদি আপনি ডাউনলোড করতে পারতেন, বা অন্য কোনো জায়গা থেকে একটা ইমেজ নিয়ে ট্রেস করে সেটাকে আপনি বা পেন টুল দিয়ে ড্রয়িং করে আপনাকে ভেক্টর বানাইতে হইতে পারে। যে কোনো ভাবে আপনাকে এগুলো ভেক্টর বানাইতে হবে। এখন এই মুহূর্তে আমি হয়তো আপনাদের ইমেজ ট্রেস করে দেখাচ্ছি, কারণ সময় স্বল্পতা, তাছাড়া অনেকগুলো লোগো বের করতে হবে। দ্যাটস আপনাদেরকে ইমেজ ট্রেস করে দেখাচ্ছি, বাট ইমেজ ট্রেস করলে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। যেমন এই মুহূর্তে দেখেন আপনার ইয়েটা নষ্ট হয়ে গেছে, কালারটা এবং সবকিছু নষ্ট হয়ে গেছে। যে কারণে আমাদের উচিত সবসময় ভেক্টরগ্রাফি ইউজ করা, অর্থাৎ পেন টুল দিয়ে সুন্দর করে কেটে বা শেপ টুল দিয়ে বিভিন্ন ভাবে কেটে আমাদের শেপগুলো মেক করা। ইমেজ ট্রেস দিয়ে আমরা যখন করি, এই ইমেজের কোয়ালিটি যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তাছাড়া গ্রেডিয়েন্ট কালার যখন থাকবে সেসব জায়গায় কিন্তু শেড চলে আসে। লাইক এই যে আমাদের এখানে লাল লাল কিছু কি বলে এটাকে, এগুলোর একটা নাম আছে, চেরি ফল, সম্ভবত চেরি ফলের মতো দেখাচ্ছে আর কি, বা কোনো মশলা হইতে পারে, মরিচ হইতে পারে। তো এই জিনিসগুলোরে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ছিল, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। মার্কেটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। যে কারণে আমরা কখনোই এই কাজগুলো করব না, অর্থাৎ ইমেজ ট্রেস করে আমরা কখনো ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবো না, কারণ ইমেজ ট্রেস করে দিতে গেলে আমাদের প্রবলেম হবে। তাছাড়া ক্লায়েন্ট আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে, যে আমার এটা রেডা করে দাও, এটা রেডা করে দাও। সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে আমরা ইমেজ ট্রেস করলে ওই জিনিসগুলো সবসময় পায় না, 100% অ্যাপ্রোচ হয় না। যে কারণে আমাদেরকে অবশ্যই পেন টুলে সুন্দর করে ড্রয়িং করে এই কাজগুলো করা উচিত। বাট আমি স্বল্প সময়ের জন্য ঝটপট করে এইভাবে কাজ করে ফেললাম। এরপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, আর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এর মধ্যে দেখতেই পাচ্ছি এটা শাটার স্ট্রোকের যে একটা প্রমাণ, শাটার স্ট্রোকের প্রমাণ এখানে আসছে শাটার স্ট্রোকের। তো এটা সুন্দর করে কাটতে হবে, বা এমন একটা ছবি দিতে হবে যার মধ্যে কোনো ধরনের আলামত বা প্রমাণ না থাকে যে ছবিটা আপনি কই থেকে নিছেন। ছবিটা আপনি তো আলটিমেট মেক করতে হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে মেক করতে হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে ডাউনলোড করতে হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে সোর্স করে রাখতে হচ্ছে। তো এগুলো তো আমাদের কনসেপ্ট। তো এইখানে আমরা কি করলাম, আমরা বেশ কয়েকটা খাবার দাবার নিয়ে আসলাম। এই যে কয়েকটা খাবার দাবার আমরা এখানে আনলাম, তো এই খাবার দাবার আনলাম আর সাথে আমাদের থাকবে নাম। আচ্ছা, এখন কনসেপ্ট কি শুধু এইটাই হতে পারে, আর কোনো কনসেপ্ট হতে পারে না? অবশ্যই হতে পারে। যে কোনো লোগো ডিজাইন করার জন্য আমাদেরকে কনসেপ্ট মাথায় চিন্তা করতে হয়, যে কি কি হতে পারে, কি কি করা যায়। ঠিক আছে, সবকিছু মাথায় রাখতে হয়। যেমন এমন হতে পারে যে আমাদেরকে বললো যে ভাই এই গোল একটা পিস কেন, ধরুন আপনি ক্লায়েন্টকে দিলেন, দেওয়ার পরে ক্লায়েন্ট বললো যে গোল পিস কেন, ট্রেটা একটু লম্বা করে দাও, বা পিসটা একটু লম্বা করে দিয়ে ওই একই পিসের মধ্যে একটা বার্গার বসাও ওই জায়গায়, একটা পিৎজা বসাও এই জায়গায়। এটাও তো একটা কনসেপ্ট হতে পারে, এটা একটা কনসেপ্ট হতে পারে। বা আমরা এইগুলোর বাইরে বসাইতে পারি, কিন্তু এই জিনিসগুলো যখন আমরা বাইরে বসাচ্ছি তখন আবার দেখতে ভালো লাগতেছে না। তার মানে আমাদের উচিত এই জিনিসগুলো আমরা যদি এখানে বসাই, সেটা আমাদের জন্য বেটার হয়। লাইক ক্লায়েন্ট আমাদেরকে বললো যে ফার্স্টে এখানে হচ্ছে আমার থাকলো, কাবাব থাকলো, কাবাবের পেছনে যে সবুজ যে লিফ গুলা বা পাতাগুলো আছে বা টমেটো গুলো আছে, ওই জায়গাটা এক সাইডে বার্গার থাকলো, আর এই সাইড হচ্ছে আমার থাকলো, কি বলে এটাকে, পিজ্জা থাকলো। এইভাবে ক্লায়েন্ট আমাদেরকে যদি বলে দেয় বা আমরা যদি এইভাবে ক্লায়েন্টকে দেই, সেক্ষেত্রে একটা সুন্দর একটা ভিউ দাঁড়ায়। তো সুন্দরভাবে একটা ভিউকে উপস্থাপন করা। এরপর আসেন, এটা হলো আমার লোগোর একটা কনসেপ্ট, যে আমার একটা ফ্রিজ থাকবে, ফ্রিজের মধ্যে বেশ কিছু খাবার দাবার থাকবে। তো তারা যেসব খাবার দাবার আনে সেসব খাবার দাবার আমি এখানে সার্ভ করতে চাচ্ছি। এরপর আসি আমার যে ফ্রিজটা বা প্লেটটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে গোল বা রাউন্ড, অর্থাৎ উপরের দিকে কিন্তু রাউন্ড আকারে যাচ্ছে। তো দ্যাটস আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি সুন্দর করে পেন টুল বা কোনো টুল, বা ধরেন লাইক আমরা এখানে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এরকম যদি হতে পারে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা সুন্দর করে এটা নিয়ে এর উপরে টাইপ, যেমন এই যে টাইপ অন এ পাথে যে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি যে আমাদের প্রোডাক্টের নাম বা আমাদের যে কোম্পানির নাম হবে সেটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। কি যেন নাম ছিল, দেশি 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 চৌকি, কোম্পানির নাম কি ছিল, দেশি চৌকি। তাহলে আমরা এখন এই দেশি চৌকি, যেটা এই দেশি চৌকিটাকে আমরা এখানে বসাই দিব।
এখন দেশি চৌকির মধ্যে আবার স্টাইল হতে পারে। তো আমরা সাধারণত দুইটা জায়গায় গুরুত্ব দেই। যেমন ধরেন আমার এমন যদি লোগো হয় লাইক পিৎজা হাট, বাংলাদেশের আমাদের যখন পিৎজা হাটের যে ইয়েগুলা দেখি, তো পিৎজা হাটের মধ্যে কি করা হয়, শুধুমাত্র তারা কিন্তু ইয়েটাকে হাইলাইট করছে, অর্থাৎ তারা নামটাকে হাইলাইট করেছে, যেখানে টাইপোগ্রাফিটাকে হাইলাইট করেছে। তো পিৎজা হাটে যদি এরকম হয়, আমরা এখানে কি করতেছি, আমরা কিন্তু ইমেজটা নিয়ে এসেছি, খাবার দাবারকে হাইলাইট করছি এক নম্বরে। এরপর আমরা দেশি চৌকি যে নামটা, কোম্পানির নাম, সেটা আমরা লিখছি। তো কোম্পানির নাম আমরা যে কোনো একটা জায়গায় ফোকাস করবো, দুই জায়গায় যদি ফোকাস করি সেক্ষেত্রে বেশি জিগজ্যাগ হয়ে যায়, আর বেশি জিগজ্যাগ হয়ে গেলে একটা লোগোটা মানে লোগোটা বেশি যদি স্টাইলিশ করে ফেলেন সেক্ষেত্রে ঝামেলা যেটা, লোগোটা হলো বেশি হিজিবিজি হয়ে গেলে ক্লায়েন্টের কাছে কমপ্লেক্স মনে হয়। লাইক আমি যদি এখন এমন একটা প্যাটার্ন অফ ফন্ট দিই, সার্টিফিকেট ফন্ট দিই, যেটা দেখতে খারাপ লাগতেছে, এমন তো কিছু কাজ করা যাবে না। ফন্ট অবশ্যই মোটা কিছু দিতে হবে, বা এমন কিছু যেটা মানুষজন বুঝে। লাইক এই ফন্টটা হতে পারে, এটা হলো রিসোর্ট ফল, রিসোর্টই নাম। এরপরে রিসোর্ট প্যারেল একটা ফন্ট, এই ফন্টটাও ভালো। এই ফন্টটা হচ্ছে ভিতরে গ্রেডিয়েন্ট কালার গুলো দেওয়াই আছে অলরেডি, মানে আমার কোনো কাজ করতে হবে না। আমি লাইক আমার ক্লায়েন্ট এই ফন্টটা পছন্দ করেছে, আমি শুধু এটা বসাই দিলাম, ব্যাপারটা এরকম। এখানে বেশ কিছু কালার আছে, অর্থাৎ আমি যদি কালার চেঞ্জ করি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার হতে পারে। আচ্ছা, এটা এইভাবে কালার হবে না, যে ফন্টের এটা একটা স্টাইল লাইক একটা ফন্টের নাম, এই ফন্টের নাম হচ্ছে রিসোর্ট প্যারেল। তো এই ফন্টটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক দিলাম, আউটলাইন দিয়ে আউটলাইন করে ফেললাম। এরপর আমরা চাইলে তার মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে আবার যদি আমরা কালারগুলো গ্রেডিয়েন্ট আকারে বসাইতে চাই সেক্ষেত্রে আবার এগুলোকে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে কালার বসাইতে হবে। এখানে যেমন এক কালার দিলে হয়ে যাচ্ছে, বাট এক কালার দেওয়া যাবে না, সেক্ষেত্রে প্রতিটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। লাইক এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, গ্রেডিয়েন্ট কালার দিলে যে এরকম দেখাবে, একটা 3D এর মতো একটা ভিউ দেখাবে। তো এটা টাইপোগ্রাফির কাজ, বাট এটা হচ্ছে একটা কিছু কিছু ফন্ট থাকে যেগুলোর স্টাইল এরকম, তো এই ফন্টের স্টাইলটা হচ্ছে এরকম। তো এইসব ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন কালার, অর্থাৎ আমার রেস্টুরেন্টের যে ব্র্যান্ডিং কালার সেই কালারটা আমরা নিতে পারি, বা তাদের যে পছন্দ যদি কোনো কালার থাকে সেটা নিতে পারি, বা আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার একটা প্যালেট তৈরি করতে পারি। লাইক আমরা এখানে একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে আমরা এখান থেকে যে খাবার দাবারের মধ্যে যে রংগুলো ইউজ করা হয়েছে সেই রংগুলো নিতে চাই, সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালার আনলাম। গ্রেডিয়েন্ট কালার এনে আমরা যেসব কালারগুলো আমার এখান থেকে দরকার সেগুলোকে আমি আই ড্রপার দিয়ে পিক করতে পারি। লাইক এখানে আমার এই ফুডের এই কালারটা দরকার ছিল, সেটা আমি নিলাম। নতুন আরেকটা ইয়ে নিয়ে তার মধ্যে আমি এরকম একটা কালার দিলাম, তার মধ্যে আমি এরকম একটা কালার দিলাম, তার মধ্যে হালকা করে আমি এরকম রেডিশ যে কালারটা আছে এরকম কালার দিতে চাচ্ছি, এরপর আমি এরকম কালার দিলাম। অর্থাৎ এখানে আমি কালারগুলো আমার মন মতো নিচ্ছি, কালারগুলো কিন্তু আমি মন মতো নিচ্ছি। এরপরেও ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা তার যদি কোনো পছন্দের কালার থাকে সেসব ক্ষেত্রে আমাদেরকে ক্লায়েন্টের পছন্দের উপর প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, লাল কালারটা এখানে বেশি লাল হয়ে গেছে, ওকে, মোটামুটি আমার এই কালারগুলো ধরেন আমার পছন্দ হয়েছে। এখন সাধারণত ক্লায়েন্টকে কাজ দিতে হবে আমাদের পছন্দ করে। ক্লায়েন্টকে আমরা যদি ডিজাইনার, আমাদেরকে একটা জায়গায় স্থবির হইতে হবে যে না ডিজাইনটা ঠিক আছে চলে, তারপর আমরা ক্লায়েন্টকে দিব। দেওয়ার পর ক্লায়েন্ট আবার বিচার করবে যে না এটা এখানে এটা হয় না, ওটা এখানে হয় না, এই ধরনের বিচারগুলো ক্লায়েন্ট করবে, বা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে এই জায়গাটা একটু এডিট করলে ভালো হয়, অর্থাৎ রিভিশন দিবে। সাধারণত এত দ্রুত কোনো কাজ করা যায় না। আমি যেমন এই মুহূর্তে অনেকগুলো লোগো দেখাতে হবে আজকে, দেখছি আমি দ্রুত করে সব কাজ করার চেষ্টা করতেছি, বাট এত দ্রুত কোনো কাজ করা সম্ভব না। একটা ক্লায়েন্ট যদি আমাকে লোগো নিয়ে কাজ দেয় বা কোনো একটা কাজ দেয়, সেই কাজটা কম হলে আমাকে 2 দিন ধরে সময় নেওয়া উচিত, 2 দিন ধরে একটু মডিফাই করা উচিত, ডিজাইনের সেন্স ঘাটাঘাটি করা উচিত, তারপর একটা লোগো আসবে। লোগোটা ব্যাপারটা কিন্তু এতটাও ইজি না যতটা ইজি আমি এই মুহূর্তে করতেছি, বা এই মুহূর্তে আমি যতটা দ্রুত কাজ করতেছি এতটাও ইজি না। দ্যাটস এই ধরনের জিনিসগুলো নিয়ে যখন নিয়ে কাজ করবো তখন আমাদের একটু সময় দেওয়া উচিত, আমাদের একটু বেশি করে সময় দেওয়া উচিত, এর পেছনে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত। তো এটা একটা ফন্ট ছিল। এখন ক্লায়েন্ট বললো যে আমার এই ফন্টটা পছন্দ হয় নাই, আমার এই গ্রেডিয়েন্ট কিছু পছন্দ হয় না, তখন আপনারা ফন্ট চেঞ্জ করে দেন, তখন ফন্টের উপর গুরুত্ব দেন, তখন আপনি ফন্টের মধ্যে আসেন, ফন্টের মধ্যে এসে অন্য কোনো ফন্ট নেন। আর আমি যেমন একটা ভিউ তৈরি করেছি, এটা হচ্ছে রাউন্ড একটা বৃত্ত ভিউ। তো এখানে একটা ইলিপস নেওয়া হয়েছে, ইলিপসের মধ্যে বাইরে দিয়ে লেখা হচ্ছে, অর্থাৎ এর বাইরে যখন আমরা টাইপ টুলে যাব, টাইপ টুলের মধ্যে এই টাইপ অনেক পাত টুল আছে, সেই পাত টুলের মাধ্যমে আমরা কোনো একটা জায়গায়, ধরুন আমি এখান থেকে লেখা শুরু করতে চাই বা এখান থেকে লেখা শুরু করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে শুরু করে পুরো লেখাটুকু সে কভার করে ফেললো। লাইক এখানে হচ্ছে আমাদের কোম্পানির যে নামটা সেটা আমরা এখানে বসাতে চাই। আমাদের কোম্পানির নাম সম্ভবত দেশি কি যেন ছিল, দেশি এখানে আসতেছে না, কপি আসতেছে না, তো যাই হোক সেই নামটা আমরা বসে তারপর আমরা ডিজাইন করতে পারি। তো এটা হলো একটা থিম, এরকম করে বিভিন্ন থিম সাজানো যায়। যদি আমার এরকম হয় যে আমাদের ট্যাগলাইনও থাকবে, উপরে আমাদের লোগো থাকবে, লোগোর কোম্পানির নাম থাকবে, নিচে আমাদের ছোট করে ট্যাগলাইন থাকবে, সেক্ষেত্রেও সম্ভব। আমরা উপরে ট্যাগলাইন উপরে দিয়ে দিলাম, নাম দিলাম, নিচে ট্যাগলাইন দিয়ে দিলাম, এরকম হতে পারে। তার মানে আমরা একটা থিম সাজাইলাম আগে, যে একটা প্লেট, এই প্লেট আনলাম। এখন সে বললো যে না আমার এগুলো প্লেট পছন্দ হইতেছে না, আমরা এখানে একটা ফুড রিলেটেড যে আইকন গুলো আছে সেগুলো একটু দিতে হবে।
তখন আমরা যেটা করতে পারি, ফুড রিলেটেড যে আইকনগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। লাইক আমরা ফুড আইকন লিখে যদি সার্চ করি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আইকন পাবো। লাইক ফুড আইকন লিখে সার্চ করার পর এখানে ফুডের বিভিন্ন ধরনের আইকন আছে। যেমন এই যে এটা একটা কমন একটা থিম, যেটা প্লেটের মধ্যে চামচ আর দুইটা চামচ, এটা একটা কমন থিম। তেমন হতে পারে। আবার এমন হতে পারে যে দুই সাইডে দুইটা চামচ, মাঝখানে একটা প্লেটের মধ্যে আবার কোম্পানির নাম লেখা, এমন হতে পারে। তো প্লেটের আবার বিভিন্ন ধরনের শেপ আছে, প্লেটের ডিজাইন আছে। এখানে সবসময় গোল গোল প্লেট ইউজ করা হবে ব্যাপারটা তা না, বিভিন্ন ধরনেরও তো সে বিভিন্ন প্লেট আছে। তো এরকম করে একটা প্লেট আমরা দিতে পারি, তার সাইডে নাম লিখতে পারি, তার মধ্যে নাম লিখতে পারি। তার মানে আপনাকে এই থিঙ্কিং গুলো নিয়ে একটু বসতে হবে। লোগোর ব্যাপারটা এতটাও সোজা না যে আপনি জাস্ট বসবেন 10 মিনিটের মধ্যে একটা লোগো মেক করে দিবেন। ব্যাপারটা এরকম না, একটা লোগো নিয়ে কাজ করতে হয়। আপনি যখন ধরেন আমি এই লোগোটা নিয়ে 10 মিনিট কাজ করছি, তো 10 মিনিটের মধ্যে যে চেহারা হবে আর 1 ঘন্টা ধরে যদি এই লোগোটা নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই ডিফারেন্ট চেহারা হবে, ডিফারেন্ট লুক আসবে। তো তার মানে আমি বলতে চাচ্ছি, লোগোর যখন একটা ক্লায়েন্ট পাবেন বা যখন কোনো একটা লোগো নিয়ে কাজ করবেন, মিনিমাম 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সময় নেবেন। আপনি সময় নিয়ে লোগো নিয়ে কাজ করবেন, লোগো মেক করবেন। অর্থাৎ ব্যাপারটা এমন না যে আমার একটা আর্জেন্ট লোগো লাগবে, আপনি আর্জেন্টলি একটা কাজ করে দেবেন, এরকম না। আর তাছাড়া লোগোর জন্য, লোগো কনসেপ্ট মেক করার জন্য বিভিন্ন ধরনের সাইট আছে। যেমন হচ্ছে আমরা এই মুহূর্তে গুগলে যে লোগো মেকার বলে সার্চ করি, লোগো মেকার লিখে যদি আমরা সার্চ করি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের লোগো মেকার সাইট পাওয়া যায়। অনলাইন লোগো মেকার এরকম বিভিন্ন সাইট পাওয়া যায়। তো সেসব সাইটের মধ্যে আমি কয়েকটা সাইটের মধ্যে যাই, কয়েকটা সাইটের মধ্যে যে আমি কিছু ডেমো দেখাচ্ছি। লোগোর কনসেপ্ট গুলো আমাদের মাথায় আসে না যে আমরা কি নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, কি হবে, কি আসা উচিত, এইগুলো আমাদের মাথায় আসে না। যে কারণে আমাদের এইসব সাইট থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে আসা উচিত। রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। আমাদের ইসের নাম কি ছিল যেন, নাম কি ছিল হলো আমাদের কি পিজ্জা, একটা পিজ্জা নিতে অনেক টাইম চলে যেতেছে। অর্থাৎ ফুড রিলেটেড লোগো আমরা একটাই করতেছি। আচ্ছা, এটা হলো দেশি চৌকি। এখন এই যে দেশি চৌকি, সে দেশি চৌকি লিখছি, লেখার পর সে হলো দিছে অনেকগুলো আমাকে সামনে দিচ্ছে, কি বলে, বেশ কিছু আইকন দিয়ে আমাকে একটা লোগো মেক করে দিচ্ছে। যেমন দেশি চৌকি, যদি এটা ফুড ডেলিভারি হয়, সেক্ষেত্রে এরকম কিছু হতে পারে। যদি এটা এরকম হতে পারে, যেমন এইখানে একটা বার্গার আছে, এখানে ড্রিঙ্কস আছে, যেমন দেখা যাচ্ছে এখানে বার্গারও পাওয়া যায়, ড্রিঙ্কসও পাওয়া যায়, এটা একটা হতে পারে। ঠিক আছে। এরপরে এখানে একটা বার্গারের অনেকগুলো লেয়ার, সেই লেয়ার গুলো হয়েছে। এরপর এখানে দেখা যাচ্ছে একটা শেপের মধ্যে দুটো চামচ, সেই শেপটা আছে। ঠিক আছে। এর মধ্যে দেখা যাচ্ছে ফায়ার, এটা হলো মাঝখানে ফায়ার, আর এই উপরের অংশগুলো আমি বুঝতে পারতেছি না এটা কি, ওটা খাবার দাবার কিনা আমি বুঝতে উঠতে পারতেছি না। আচ্ছা, এরপরে এই যে একটা আইকন ইউজ করেছে, এখানে হচ্ছে খাতা কলম, কি বলে, দুটো চামচ ধরে রাখছে। তো এরকম করে বিভিন্ন ধরনের নেওয়া যায়, আইডিয়া নেওয়া যায়। এই আইডিয়া গুলো জেনারেট করার পর আমরা একটা লোগোর কনসেপ্ট আসবে, কনসেপ্ট আসার পর তারপর আমরা কাজ করবো। অর্থাৎ আমাদের তো কনসেপ্ট আসে না, আর কনসেপ্ট আসার জন্য আমরা এরকম বিভিন্ন সাইট থেকে দেখতে পারি। যেমন আমরা ঠিক যেমনটা কাজ করেছি, দেখেন এখানে একটা এরকম কিছু দেশি চৌকি, এই যে সিন্স 2020, এটা হলো আমাদের লোগো, এটা হলো একটা লোগো। তো হতেই পারে, এগুলো অস্বাভাবিক কিছু না। আপনি যখন একজন ডিজাইনার, আপনার উপরে ডিপেন্ড করতেছে একটা ক্লায়েন্টের কাজ। একটা ক্লায়েন্টকে আপনি যেমনটা দিবেন, ক্লায়েন্ট তেমনটাই পছন্দ করবে। ক্লায়েন্ট কিন্তু জানে না, ক্লায়েন্ট তো ডিজাইনার না, ক্লায়েন্টের তো আইডিয়া নাই। যদি তার আইডিয়া থাকতো, তাহলে সে গুগল থেকে ঘাটাঘাটি করে অনেক কিছু করে আপনার কাছে আসতো। আচ্ছা, যেমন দেখেন এইখানে একটা ভালো একটা আইকন আমরা দেখতে পাচ্ছি, দেশি চৌকি স্লোগান হেয়ার। এই লোগোটা কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট। যেমন এটা একটা লোকেশন, এটা কিন্তু একটা লোকেশন আইকন। তো লোকেশন আইকনের মধ্যে সে কি করছে, পিজ্জা লাগাই দিচ্ছে। যার কারণে আপনি কিন্তু দেখে বুঝতেছেন যে এটা একটা পিজ্জা, আবার এটাও বুঝতেছেন যে এটা একটা লোকেশন। যার কারণে বোঝা যাচ্ছে যে এটা একটা, এই লোকেশনে আমার রেস্টুরেন্টটা আছে। খুব সুন্দর একটা কনসেপ্ট। যেমন এই কনসেপ্টে আমি একটা ট্রাভেলের লোগো বানিয়েছিলাম। আচ্ছা, তার মানে এই হচ্ছে আমাদের লোগোর ব্যাপার স্যাপার। ফুডের লোগো, যে কোনো লোগোই হোক, আমরা এখান থেকে কনসেপ্ট নিতে পারি। বিভিন্ন ধরনের লোগো মেকার সাইট আছে, সেসব লোগো মেকারের সাইটে যে আমার কোনো একটা লোগো এবং লোগোর যে সার্ভিসটা, সেই সার্ভিসটা যদি আমরা লিখে দিই, যেমন আমরা এখানে লিখেছিলাম যে আমার লোগোটার নাম হলো দেশি চৌকি, এবং কিওয়ার্ড মানে হচ্ছে আমি কোন সাইটের কোন টাইপের লোগোটা দেখতে চাই, কি রিলেটেড। তো ফুড লিখে সার্চ করার পর আমার এরকম ফুডটা চলে আসলো। তো এটা হচ্ছে আমার একটা কনসেপ্ট। এরকম করে আমাদের কনসেপ্ট গুলো আনতে হবে। এইসব বিভিন্ন সাইট থেকে আমাদের যদি যাই, সেক্ষেত্রে আমাদের কনসেপ্ট গুলো মেক হয় বা কনসেপ্ট গুলো জেনারেট হয়। যে কারণে আমাদের এরকম বিভিন্ন সাইট সম্পর্কে জানা থাকা ভালো। জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করা শুরু করেন, আমি একটু চ্যাট বক্সে পড়ে আসি। সাইফুল ইসলাম, আপনার কনসেপ্ট এখানেই শেষ, আর কিছু বলছি না এই ব্যাপারে। সাইফুল সাহেব আছেন? জি ভাই, বুঝতে পারছি।
আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন করা হলো যে লোগো কত প্রকার ও কি কি, লোগোর কিছু কনসেপ্ট, লোগো মেক যে করবেন আপনি, লোগো কি লেটার মার্ক করবেন নাকি ওয়ার্ড মার্ক করবেন অর্থাৎ টাইপোগ্রাফি করবেন না কেমন লোগো করবেন, এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তার উত্তর হচ্ছে আমরা যদি গুগলে যে লিখি যে হোয়াটস টাইপ অফ লোগো বা 7 টাইপস অফ লোগো, অর্থাৎ লোগো কত প্রকার হয়, অনেকে আমরা জানি না যে লোগো কত প্রকার হয়। লোগো হবে মূলত 7 প্রকার, ঘুরে ফিরে এই 7 প্রকার লোগোর মধ্যে থাকে। যেমন ধরেন অ্যাবস্ট্রাক্ট মার্ক, অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে এই যে এই লোগোটা অর্থাৎ পেপসির যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট মার্ক। অ্যাবস্ট্রাক্ট মার্ক মানে কি? অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে যেটা হচ্ছে জাস্ট একটা সিম্বল, জাস্ট একটা আইকন, জাস্ট একটা আইকন, জাস্ট একটা সিম্বল, এর দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে এটা কিছু একটা কিন্তু কি এটা কিন্তু বুঝতে পারতেছেন না। অর্থাৎ যে কোনো একটা সিম্বল, যে কোনো সিম্বল এই সিম্বল দ্বারা প্রকাশ করা হইতেছে। তো অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে জাস্ট একটা আইকন, যে আইকন দ্বারা আপনি কোনো একটা কোম্পানির ব্র্যান্ড বা লোগো বুঝাইতেছেন। ম্যাসকট লোগো হইতেছে যেমন এমন একটা কিছু যেখানে আপনার একটা ছবিও থাকতেছে, আপনার একটা নামও থাকতেছে, মানে এখানে হাইলাইট করা হচ্ছে আপনার যে লাইক এখানে যে ব্যাপারটা কেএফসির যে ব্যাপারটা এখানে আসতেছে, কেএফসির যে মালিক সে তার ব্র্যান্ডিং করতেছে, সে তার ছবিটাকে ব্র্যান্ড করছে। যেমন আপনি যদি এখানে কোনো একটা খাবারের ব্র্যান্ড করতে চাইতেন, সেক্ষেত্রে সেই খাবারের ছবিটাই আনতেন আর সাথে ছোট করে নাম লিখে দিতেন, এরকম হতে পারতো। তার মানে ম্যাসকট লোগো বলতে আমরা এই ধরনের লোগোগুলো বুঝতেছি। এরপরে কম্বিনেশন মার্ক বলতে আমরা বুঝি যেমন ধরেন এখানে বার্গারের একটা ভেক্টরও আছে, আবার বার্গার কিং লেখাও আছে, অর্থাৎ দুইটাই থাকতে হবে। অর্থাৎ এখানে বার্গার কিং আমাদের কি কোম্পানির নাম, তাহলে কোম্পানির নামটাও আছে, কিন্তু ইমেজের মধ্যে একটা বার্গার ভাবও আছে, নিচেও বার্গার উপরেও বার্গার, মাঝখানে হচ্ছে দুইটা লেয়ার। তার মানে এটা দেখে আপনি বুঝতেছেন যে এখানে বার্গার আছে এবং বার্গার লেখাও আছে, দুইটা জিনিস এখানে আছে। তার মানে এটাকে বলা হচ্ছে কম্বিনেশন। এবার আসেন এমব্লেম বলতে এই যে বিভিন্ন ধরনের কি বলে এটাকে অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের স্কুল কলেজ প্রতিষ্ঠান কোচিং সেন্টার, যে ধরনের লোগো গুলা এই যে এরকম কিছু হয় বলতে ধরেন এখানে কি আছে, এটা একটা এডুকেশন রিলেটেড লোগো দেখে বোঝা যাচ্ছে, ভিতরে একটা বই আছে, এই সাইডে কিছু এটাকে ম্যান্ডালাও বলতে পারেন, এটাকে ম্যান্ডালা, এই মুহূর্তে আমি ম্যান্ডালাই বলতেছি, ম্যান্ডেলা আপনারা চিনেন। তো এই যে লোগোটা, এই লোগোটার মধ্যে একটা এডুকেশন রিলেটেড যে লোগোগুলো হয় বা অর্গানাইজেশনের যে লোগোগুলো হয় সেগুলোকে এমব্লেম লোগো বলে, যেখানে বিভিন্ন ধরনের শেপ থাকবে, বিভিন্ন ধরনের আইকন থাকতে পারে, বা আপনার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের একটা সার্ভিস রিলেটেড কিছু আসতে পারে। লাইক এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা লোগো, তারা সেখানে কি করতেছে, তারা সেখানে ভেরিটাস এখানে লেখা আছে আর এখানে বইয়ের সিম্বল আছে, দেখে বোঝা যাচ্ছে যেখানে বই পড়ানো হয় বা এডুকেশন রিলেটেড লোগো, এরকম যে লোগোগুলো সেগুলোকে বলা হয় এমব্লেম লোগো। তার মানে আপনি যদি বলেন যে ভাইয়া বাংলাদেশ পুলিশের যে লোগোটা আছে সেই লোগোটা কেমন, সেই লোগোটা কিন্তু এমব্লেম লোগো। এরকম এমব্লেম লোগো হচ্ছে বিভিন্ন ধরনের এই যে একটা শেপ, এই শেপের মধ্যে বা এখানে যে ম্যান্ডালা আছে বা এডুকেশনের ক্ষেত্রে গোল গোল, তারপর হচ্ছে আরো কিছু যেমন হচ্ছে একটা ফুটবল খেলা। আচ্ছা, মেসি আর নেইমার একটা দলে ফুটবল খেলে, তো দলটার নাম কি আমি ভুলে গেছি। মেসি আর নেইমার একটা দলে ফুটবল খেলে, দলটার নাম কি? বার্সেলোনা। মেসি হলো বার্সা আর হলো নেইমার হলো পিএসজি। বার্সেলোনার লোগো যদি আমরা লিখে সার্চ করি, বার্সেলোনার লোগোটা আমরা কেন, বার্সেলোনার যে লোগোটা, এই লোগোটাও কিন্তু আমাদের এই টাইপের লোগোর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এই যে লোগোটা, এই লোগোটাও কিন্তু আমাদের এখানে পড়ে যায়। এরপরে হচ্ছে এটা কি, ভালাডয়েড, এর নাম ভাল্লাডলিড এফসি। আচ্ছা, এই যে এদের লোগোটা নাকি, এটা কিন্তু ক্রিকেট খেলা হোক, তারা ক্রিকেট খেলা বাট এডুকেশন রিলেটেড একটা ভাব আনছে তারা। তো এই যে লোগোটা, এগুলোকে বলা হয় এমব্লেম লোগো, এই লোগোগুলো হইতেছে এমব্লেম লোগো। এরপর আসছে লেটার মার্ক মানে কি? লেটার মার্ক বলতে কি বুঝি বলেন তো? ধরেন স্যামসাং, ধরেন নাসা, জাস্ট তারা তাদের নামগুলো একটা লেটার দ্বারা হাইলাইট করে রাখছে। যেমন গুগলের কথাটা একটু আলাদা, গুগলের ব্যাপারটা একটু আলাদা, গুগলের ব্যাপারে পরে আসতেছি। তো এখানে নাসার ব্যাপারে আমরা কথা বলি। নাসা যে এখানে যে লোগোটা দেখা যাচ্ছে, নাসা জাস্ট একটা এন, এ একটা ফন্ট, এ একটা ফন্ট, এস একটা ফন্ট, এ একটা ফন্ট, একটু ফন্টটা কাস্টমাইজড, একটু স্টাইলিশ ফন্ট, বাট জাস্ট একটা নাম আর কিছু না, জাস্ট একটা নামটা সে হাইলাইট করেছে আর কিছু না। এটাকে বলে লেটার মার্ক, অর্থাৎ যেসব লোগো লেটার দিয়ে লেখা হয় সেই জিনিসগুলোকে বলা হইতেছে এরকম যে লেটার মার্ক, বা যেগুলো হচ্ছে জাস্ট একটা লেটার বা কোনো একটা ফন্ট, ওইগুলো একটু কাস্টম করে করা হয় সেগুলো। এরপর আসে পিক্টোরিয়াল মার্ক যেগুলো, ধরেন এখানে কোম্পানির নাম বোঝাইতেছে, আমি কিন্তু এখানে বুঝাইতেছি একটা আপেল, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটা আপেল মানে কি? আপেল মানে যে একটা আপেলের একটা শেপ, এই শেপটা দ্বারা আপনি বুঝতেছেন যে এটা কমলা না, এটা আপেল। এটা কিন্তু শেপের দ্বারা বুঝতেছেন যে এটা কমলা না, এটা আপেল। এবং এখানে একটা আপেলের পাতাও আছে, এই পাতা কিন্তু আমের পাতা না, এটা কিন্তু আমের পাতা বা আঙ্গুরের পাতা না, এটা কিন্তু আপেলেরই পাতা। মানে তার মানে এই ছবিটা দ্বারা আপনি বুঝতেছেন আপেল, কোম্পানির নামও তো আপেল, কোম্পানির নামও আপেল, এখানে আপেলের ছবি দিয়ে দেওয়া হয়েছে। যদি আমার অরেঞ্জ কোম্পানি,
তোমরা না কিছু বলবেন? প্রথম যে আছে অ্যাবস্ট্রাক্ট মার্ক কি ওটার সাথে অনেকটা মিল। অ্যাবস্ট্রাক্টের সাথে মিলে না, অ্যাবস্ট্রাক্টের সাথে মিলে না। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যদি আপনার কোম্পানির নাম অরেঞ্জ হতো, যদি আপনার কোম্পানিটার নাম অরেঞ্জ হতো তাহলে কি আপনি আপেলের শেপ দিতেন না অরেঞ্জ শেপ? আপেল যে তাদের লোগোটা ব্র্যান্ড করছে, আপেল আপেল কি করছে? আপেল জাস্ট একটা আপেলের লোগো দিয়ে দিছে, আর তো কিছু করে নাই। কোম্পানির নামও আপেল, তাদের কাজও আপেল। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে তারা তাদের নামটা যে ওই নামটা ইয়ে না করে, শো না করে তারা কি করতেছে, তারা তাদের সিম্বলটা দেখাচ্ছে। আর অ্যাবস্ট্রাক্টের কথা আলাদা, এই অ্যাবস্ট্রাক্ট আর এটা অবশ্যই পার্থক্য আছে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে এটা কি পেপসি, দেখতে দেখতে কি পেপসি, আপনি কি দেখে বুঝতেছেন এটা পেপসি? তো দেখে বোঝা যাচ্ছে না যে কি। অ্যাবস্ট্রাক্টের লোগো দেখে ধারণা করা মুশকিল যে এটা কিসের লোগো। আপনি জানেন দেখে বুঝতেছেন যে লাল আর নীল এটা হলো অ্যাবস্ট্রাক্ট, বাট আপেলের লোগো আপনি দেখে বুঝতেছেন যে এটা আপেল। তার মানে দুটার মধ্যে পার্থক্য আছে। এই সবার ক্যামেরা অফ রাখেন। ক্যামেরা অন করছে কে? ক্যামেরা অন করছে কে? নাম বললেন তার। নাম বললে চাকরি থাকবে না। হ্যাপি আপু, হ্যাপি আপু ক্যামেরা অন নাকি? হ্যাপি আপু, তারপর হচ্ছে জয় ভাই, আর হচ্ছে মনির ভাই। রফিকুল আলম ভাই। আজকে মেকআপ করছেন নাকি? এই আজকে আপনারা মেকআপ করে আসছেন? ক্যামেরা অন ভাইয়া করে রাখছেন হুদাই। ওকে, আমরা এখন কাজে চলে যাই। তো আমরা এরপরে চলে যাচ্ছি গুগলে। গুগল মানে কি? ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক বলতে আমরা কি বুঝি বলেন তো? আচ্ছা গুগলটা কি? গুগল ওয়ার্ডমার্ক বলতে কি বুঝি? কারো কোনো আইডিয়া? রফিকুল আলমের ক্যামেরা এখনো অন। হ্যাঁ, রফিকুল আলম ক্যামেরা এখনো অন রাখছে ভাই। কে ওপেন রাখছে এখনো? সবাই ওপেন রাখছে, মনে হয় সবাই ঘুমায় গেছে, জুমে আসে নিয়ে। কে তাদের কিছু ওপেন রাখছে, রাখো। মনির ভাই ক্যামেরা অন রাখছে। বলার পরে যেহেতু ওনারা বন্ধ করতেছে না ভাইয়া, ওনাদেরটা বন্ধ করে দেন। ওনারা ক্যামেরা অফ রাখছে, খালি গায়ে আছে। কে এসে ব্যক্তিটার নাম বলেন, আমি রিমুভ করে দেব। রফিকুল আলম ভাই খালি গায়ে মানে হাঁটাহাঁটি করতেছে তো। এই ওনারা কেউ মেসেজ দেন ভাইয়া, রিমুভ করেন না। আমি মেসেজ রিমুভ করে দেন। ভাইয়াকে মেসেজ দিছি, ভাইয়া দেখতেছে না। ভাইয়া উনি মনে হয় খেয়াল করে নাই, জয়েন দেওয়ার সময় ওই যে ক্যামেরা অন রেখে জয়েন দিয়ে দিছে। আর কার্ডটা বলেন, নাম বলেন। আর কার্ডটা অফ করে দিছেন না ক্যামেরা? আর কে আছে? মনির খান, এমডি মনির খান। ওকে, বন্ধ করে দিছি। আর কে আছে? আমি শান্তলতে এই চিটিং না ভাই, ভাই আমি নাই। ওকে, আমরা এখন চলে যাই। আচ্ছা, আমরা এই যে যে ইয়েটা আমরা এখানে যে লোগোগুলো দেখতেছি, অর্থাৎ এই যে যে ওয়ার্ডমার্ক যে লোগোগুলো, ওয়ার্ডমার্ক মানে হচ্ছে এখানে অর্থাৎ প্রতিটার মধ্যে একটা কনসেপ্ট থাকে। যেমন গুগলের মধ্যে একটা কনসেপ্ট আছে, ধরেন লাইক জি তে একটা কনসেপ্ট, ও তে একটা কনসেপ্ট, এরপর দুইটা ওর একটা কনসেপ্ট, এরপরে জি তে একটা কনসেপ্ট, এল তে একটা কনসেপ্ট, এরকম করে একটা কনসেপ্ট থাকবে। আমরা একটু গুগলেরটা একটু দেখে আসি। গুগলের ফুল ফর্ম কি? গ্লোবাল অর্গানাইজেশন, এরপর হলো ওরিয়েন্টেড, এরপরে ওরিয়েন্টেড এর পরে হচ্ছে গ্রুপ, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে আর্ট। এই যে যে লোগোটা, অর্থাৎ এখানে গুগলের দ্বারা কি বোঝানো হইতেছে? আচ্ছা, গুগলের ফুল ফর্ম কি আপনারা জানতেন? আমি ভুলে গিয়েছিলাম, বাট এখন দেখে মনে পড়লো। গুগলের ফুল ফর্মটা কি আপনারা জানতেন? আজকে জানলাম স্যার। ভাই মুখস্থ ছিল না, কিন্তু আগে শুনছি। জানতাম না। এটা কিন্তু অফিসিয়ালি গুগল হ্যাজ নট এ ফুল ফর্ম, এটা কিন্তু লেখা আছে। অর্থাৎ এটাকে ফুল ফর্ম আমরা বলবো না, বাট গুগল দ্বারা কি বোঝানো হয় এটাকে যে তারা ফুল ফর্ম বলতেছে তা কিন্তু না, তারা কিন্তু এটাকে মেনশন করে দিয়েছে যে অফিসিয়ালি গুগল হ্যাজ নট এ ফুল ফর্ম, এটাও কিন্তু তারা বলে দিয়েছে। আচ্ছা, এর আবার একটু অনেক কাহিনী আছে, এগুলো একটু আপনি যখন পড়বেন তখন আপনি বুঝবেন। তার মানে গ্লোবাল, জি ফর গ্লোবাল, অর্গানাইজেশন ফর ও, এরপরে আবার হচ্ছে এই অফ যেগুলো অফ, এগুলো কিন্তু কাউন্ট করে না। ওরিয়েন্টেড এর এই ওটা আসছে, এরপরে এই যে গ্রুপের জি আসছে, এরপরে ল্যাঙ্গুয়েজের এল আসছে, আর এই আর্থের ই আসছে। তার মানে এই যে ওয়ার্ডমার্ক মানে বলতে আমরা কি বুঝতেছি, যে আমাদের যে এক একটা ওয়ার্ড, ধরেন জি একটা ওয়ার্ড, ও একটা ওয়ার্ড, সবগুলোর মধ্যে আলাদা আলাদা একটা কনসেপ্ট, আলাদা আলাদা একটা নাম বা কিছু একটা আছে, সেগুলো মিলাই আসতেছে আমাদের এরকম একটা কিছু। যেমন আমার অফিসের নাম হইতেছে সামাত
এখন সামাতের ফুল ফর্মটা আমি জানি না, ভুলে গেছি আর কি, আমার মনে থাকে না এই জিনিসটা। এটা কে জানে? কেউ জানে এখানে? সামাত, সামাত SAMAT, ইফাই, তানভীর ভাই কেউ জানে সামাত কেউ জানে এখানে? আচ্ছা, তো আমরা গুগল থেকে যদি সার্চ করি এই লোগো টাইপ নিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো। তো এই লোগো টাইপে আমরা একটু জাস্ট ঘাটাঘাটি করবো যে কোনটা কি, দেখতে কেমন, অ্যাবস্ট্রাক্ট মার্ক কোনটা, ম্যাসকট কোনটা, সবকিছু নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে লোগো নিয়ে যখন আমরা কাজ করব, লোগো নিয়ে কাজ করার সময় আমরা একটু জাস্ট ঘাটাঘাটি করবো যে কোনটা কি, কার কোনটাকে কি বলে, এগুলো সব ঘাটাঘাটি করলে আপনার ক্লায়েন্টকে বলতে সুবিধা হবে। ক্লায়েন্ট জিজ্ঞেস করলো যে এটা কোন টাইপের লোগো, তখন আপনি জানেন না এটার নাম কি। আপনি লোগো বানাইছেন, ক্লায়েন্টের পছন্দ হয়েছে, কিন্তু ক্লায়েন্টও জানে না, আপনিও জানেন না এই লোগোটার নাম। সেসব ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। তাছাড়া আপনি যখন একটা ডিজাইনার, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার প্রতিটা লোগোর ধরন এবং প্রতিটা লোগো কোনটা কোন ধরনের সবকিছু জেনে বুঝে করা উচিত। এবারে সেই লোগো নিয়ে যখন আমরা কাজ করতেছি, কাজ করার সময় আমাদের অবশ্যই গ্রিড সম্পর্কে জানা উচিত। গ্রিড কি? গ্রিড হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা মাপঝোঁকের ব্যাপার-স্যাপার যেহেতু আছে, যে মাপঝোঁকের ব্যাপার-স্যাপারের জন্য আমরা রোলার ইউজ করি। রোলার, এই রোলার যেমন একটা রোলার, এই রোলারের মতোই আমরা কিছু গ্রিড ইউজ করি। যেমন গ্রাফ পেপার। গ্রাফ পেপার কেন ইউজ করা হয়? গ্রাফ পেপার ইউজ করা হয় আমরা যখন কোনো একটা ড্রয়িং করি, কোনো একটা জিনিস ড্রয়িং করতেছি, সঠিক বিন্দু দিয়ে ছেদ করে বা সঠিক একটা দৃশ্য আসে, যে কারণে কিন্তু আমরা গ্রিডটা ইউজ করি বা গ্রাফ পেপার ইউজ করি। তো এটাকে বলা হচ্ছে গ্রিড। এই গ্রিড যখন আসবে তখন এরকম খোপ 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 দেখা যায়। এই গ্রিডের অনেক সুবিধা আছে। লাইক আমি একটা ত্রিভুজ দিব, আমি কোনো একটা লোগো বানাবো, যে লোগোর মধ্যে ধরেন আমার একটা ত্রিভুজ আসবে, সেই ক্ষেত্রে আমি একটা ত্রিভুজ একটা শেপ নিলাম। তো ত্রিভুজ একটা শেপ নিয়ে আমি এই ত্রিভুজটা কত বড় নিতে চাই, এই ত্রিভুজটা আমি কত বড় নিতে চাই, তো এইটাকে যদি 100% সঠিকভাবে নির্দিষ্টভাবে করতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে এরকম গ্রিড নিয়ে, সেক্ষেত্রে গ্রিড নিয়ে আপনি কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে, প্রচুর অনেক সুবিধা হবে। যেমন এই ঘরটা, এই ঘর থেকে শুরু করে এই পর্যন্ত আসলো, অর্থাৎ আমার যে একটা আমি যে একটা শেপ নিয়েছি, এই শেপটা কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত আসলো। আচ্ছা, একটু বলুন তো কয় ঘর ছেদ করছে সে? গ্রিডটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে জাস্ট গ্রিড, মাউসের রাইট ক্লিক করে জাস্ট গ্রিড অপশনটা আছে। মাউসের রাইট ক্লিক করে এখানে যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করলে যে শো গ্রিড আছে, হাইট গ্রিড আছে, লং গাইড, হাইট গাইড, এগুলো যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে শো গ্রিডে ক্লিক করলে এই গ্রিড চলে আসে। তো এই গ্রিডের মধ্যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, এই সাইডে আছে চার ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, আর এখানে আছে প্রায় 5 ঘর। তো তার মানে আমাদের এইটা আমাদের কনসেপ্টটা বুঝতে সুবিধা দিতেছে যে কয় ঘর বাই কয় ঘর আছে। এবার আসেন এটাকে আমরা যদি একটা কাজ করি, আমরা এটাকে এরকম করে একটা নির্দিষ্ট জোনে আসে, অর্থাৎ এক ঘর আমরা জাস্ট পিছিয়ে দেই, এক ঘর আমরা পিছিয়ে এটাকে এই জায়গাটায় বসাইলাম। এটা আবার ঠিক মতো জায়গা মতো বসছে কিনা এর জন্য আপনি জুম করে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক দিতে পারেন। কন্ট্রোল ওয়াই দিয়ে চেক দিলে আবার এই গ্রিডটা শো করে না, এটা একটা মুশকিল, এটা একটা বাগ, এটা এখনো আপডেট হয় নাই, আশা করি আপডেট হবে। আচ্ছা, এবার আসেন এই যে শেপটা আমি নিলাম, এই যে একটা শেপ নিলাম, এই দুটো শেপ কি অ্যালাইন ঠিকমতো আছে? হ্যাঁ, এখন আছে। আচ্ছা, এই দুটাকে আমরা একসাথে সিলেক্ট করে আমরা কিন্তু চাইলে মাইনাস ফ্রন্ট দিতে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে প্রতিটা শেপ সম্পর্কে আপনার ভালো আইডিয়া রাখা, প্রতিটা শেপের টুল সম্পর্কে আপনার আইডিয়া রাখা, সেক্ষেত্রে আপনার প্রতিটা কাজ করতে সুবিধা হবে। লাইক আমি কোন একটা লোগো বানাতে চাই যার নাম এ দিয়ে শুরু বা এ দিয়ে শুরু, এরকমই আমি ধারণা করছি এই মুহূর্তে যে আমি যে একটা লোগো বানাবো সেই লোগোটা লাইক এ দিয়ে শুরু। তো আমরা এখানে মাইনাস ফ্রন্ট যে অপশনটা আছে, মাইনাস ফ্রন্টে দিলে আমাদের একটা এর মতো বা ভির মতো বা কোন একটা শেপ পাওয়া যায়। এখন আপনি যদি চান এটাকে স্টাইলিশ করতে, সেক্ষেত্রে একটা বিন্দু ধরে এই একটাকে আপনি চাইলে এরকম একটু ইয়ে করে দিলেন, এটা একটু স্টাইল হতে পারে। লাইক আপনি এই যে এই মাথাটাকে একটু নিয়ে একটু ভেতরের দিকে আপনি ইয়ে করে দিতে চান, সেক্ষেত্রে এটা স্টাইল হতে পারে। অর্থাৎ কোন একটা লোগোর মধ্যে আমরা চাইলে এরকম একটা ডিজাইন করতে পারি। আচ্ছা, এবার আমরা চাইলে এটাকে এই সাইড থেকে একটা ঢেউ দিতে পারি, উপর এই সাইড থেকে একটা ঢেউ দিতে পারি, যে কোনো ভাবে একটা কাজ করতে পারি। বা এই এ দিয়ে শুরু, লাইক আমার একটা লোগো বানাচ্ছি, লোগোটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, সাপোজ অ্যাবস্ট্রাক্ট একটা লোগোর নাম, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এরকম একটা শেপ নিয়ে এই টোটাল এ দিয়ে শুরু হইলো আর টোটাল এর সবগুলোর নিচে একটা আন্ডারলাইন থাকবে। এরকম কিন্তু আমাদের অনেক লোগো দেখা যায় যে একটা এখানে ইয়ে হলো, এরপর এখানে হালকা হালকা করে লেখা হলো, এরকম কিছু একটা হইতে পারে। তো যাই হোক, লোগোর কনসেপ্ট তো আর অভাব নাই, যে কোনো কনসেপ্ট নিয়ে কাজ করেন আপাতত। তো এবার লাইক এখান থেকে শুরু করে আমি এইবার কয়েকটা ঘর গুনে নেই। যেমন এখানটা এটা থেকে এক ঘর, দুই ঘর, তিন ঘর, এই ঠিক মিডল পয়েন্ট, অর্থাৎ এইখানে আমাদের টোটাল কয় ঘর ছিল? এক ঘর, দুই ঘর, তিন ঘর, এই চার ঘর, চার ঘরের মধ্যে সে ছেদ করছে, চার ঘরের মধ্যে ছিল। তো আমি এই ঠিক মিডল পয়েন্টে গেলাম, ঠিক মিডল পয়েন্টে গেছে এইটা, আর এইখানে কয় ঘর বাদ দিছে? দুই ঘর। তাহলে আমরা এই এক ঘর এখান থেকে কমাই দিই, এই জায়গাটায় চলে যাই, এই জায়গাটায় যে লাইক আমি এখান থেকে টান দিলাম,
লাইক আমি এখানে একটা টান দিলাম। আচ্ছা, এই ঘরগুলোর সুবিধা কি? এই ঘরগুলোর সুবিধা হচ্ছে যেটা, যে গ্রিড নিয়ে যখন আমরা কাজ করি তখন আমি ঘরগুলো গুনে কনসেপ্টটা ক্লিয়ার ভাবে কাজ করতে পারি, একদম কোনো ভুল হবে না, 100% অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কাজগুলো করতে পারি। এরপর ধরেন আমি এরকম একটা শেপ নিতে পারি, এরকম একটা শেপ নিলাম, সেই শেপটা সুন্দর করে মিলাই দিলাম, এরকম কিছু হইতে পারে, সেই শেপটা সুন্দর করে মিলাই দিলাম। এরপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমার একটা লোগোর একটা কনসেপ্ট দাঁড়ায় গেল। এটা কনসেপ্ট, এটা একটা এ। এটার দ্বারা কি বোঝা যায় যে এটা একটা এ? এটা কি আপনারা বুঝতে পারেন যে এটা একটা এ? এটা যে একটা এ, এটা কি বোঝা যায়? ইয়েস অর নো? ইয়েস ভাইয়া বোঝা যায়। তার মানে এখানে, তার মানে এটা একটা স্টাইলিশ একটা ডিজাইন কনসেপ্ট এটা চলে আসলো। এখন আপনি যদি বলেন যে ভাই এটা একটু মোটা তাজা করেন, সেই ক্ষেত্রে কিন্তু কথা আলাদা, কারণ হচ্ছে আমরা পেন টুল দিয়ে কাজটা করেছি। তো পেন টুল দিয়ে কাজটা যেহেতু করা হয়েছে, তাহলে আমাদের পেন টুলের ব্যাপার স্যাপার আসবে এখানে, পেন টুলে টানাটানি করে একটু মোটা চিকন করা যায়। তার মানে এটা একটা কনসেপ্ট, এরকম একটা আমি একটা এ বানালাম। তার মানে এ রিলেটেড যদি কোনো একটা কোম্পানি আসে বা টাইপোগ্রাফির লোগো বা যে কোনো লোগোর মধ্যে কিন্তু আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। এবং যে কোনো কাজ করার পর আমরা কিন্তু এগুলোকে ধরে ইউনাইট করে দিই। ইউনাইট মানে কি? ইউনাইট মানে একত্রিত করা। এই যেখানে ইউনাইট মানে সবগুলো মিলে একটা শেপ হয়ে গেল। তার মানে এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টের এইটা একটা কনসেপ্ট মেক করতে হবে। যে কোনো কনসেপ্ট হতে পারে, এটা এ হতে পারে, এটা একটা ও হতে পারে, যে কোনো জিনিস কিন্তু এখানে হইতে পারতো। আচ্ছা, এরপরে আমরা আরেকটু ডিপে যাই। লাইক এরকম একটা শেপ আমি নিলাম, এখানে ইউনাইট করার আগ মুহূর্তে আমরা আসলাম। লাইক আমি এর নিচে একটা শেপ দিতে চাই, এর নিচে আমি একটা শেড দিতে চাই। এরকম কিছু যদি আমি শেড দেওয়ার কথা কল্পনা করি, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, একটা শেপ নিলাম। তো এই শেপটা কোথায় আছে? এই শেপটা কোথায় আছে? কালো শেপটা উপরে আছে। আর এই নিচের যে শেপটা, এটা কালারটা আমি চেঞ্জ করি, গ্রিন কালার। গ্রিন কালারটা আমরা গ্রিন কালারটা লাইক আমরা এস থেকে গ্রিন টু ফ্রন্টে দিলাম। সেই ক্ষেত্রে আমার এখানে একটা কালো রঙের একটা শেড দেখা যাচ্ছে, কালো রঙের একটা শেড দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এই যে কালো রঙের শেড, আচ্ছা অফসেট পাথ সম্পর্কে আপনারা জানেন? অফসেট পাথ, অফসেট পাথ জানেন? জি ভাইয়া। অফসেট পাথ স্যার কি বলেন? জানি ভাইয়া। হ্যালো, বলেন বলেন। এর উপরের মাথা যে রাউন্ড শেপ করছেন, ওইটা কোন টুল নিয়ে একটু দেখাবেন? আচ্ছা, এটা হচ্ছে আমি সিসি ভার্সনে আছি এই মুহূর্তে, এবং যে কোনো একটা বিন্দুকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কোন একটা বিন্দুকে আমি সিলেক্ট করলাম। লাইক এই বিন্দুটাকে আমি সিলেক্ট করেছি। এই মুহূর্তে আমার সিলেক্টেড বিন্দু কোনটা? জাস্ট এইটা। এরপর এই যে একটা ডট আছে, ডট, এই ডটটা দ্বারা যদি আমি এরকম করি, তাহলে এটা এরকম ইয়া, ঠিক আছে? এটা সিসি ভার্সন, এটা সিসি 2020 ভার্সনে এই আপডেটটা আছে। এটা 19 এ আছে কিনা আমার জানা নাই, 19 অনেকদিন কাজ করি না, ভুলে গেছে। তো সিসি 2020 এর মধ্যে এটা আছে, CS6 এর মধ্যে আবার নাই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আমি একটা শেপকে আমি কপি করেছি। কপি করে আমি জাস্ট এরকম একটা পজিশনে নিয়ে আসলাম। তো এটাকে আমি সুন্দর করে এখানে নিয়ে আসলাম। তো যারা অফসেট পাথ সম্পর্কে জানি, মোস্ট ওয়েলকাম। আর যারা অফসেট পাথ সম্পর্কে জানি না, এই মুহূর্তে আমি কি স্ট্রোক দিচ্ছি। স্ট্রোক সম্পর্কে যেহেতু সবাই জানে ম্যাক্সিমাম, এই জন্য আমি একটা স্ট্রোক দিলাম। তো স্ট্রোকটাকে আমি লাইক এরকম করে একটু মোটা তাজা করে দিলাম। তো মোটা তাজা করার পর এই কাজটা স্ট্রোক দিয়ে আসলে পর্যাপ্তভাবে হবে কিনা সেটা একটু বিষয় আর কি। তারপর স্ট্রোক দিলাম, একটা স্ট্রোক দেওয়ার পর আমরা এই যে উপরে মেনু বারের মধ্যে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, কারণ আমরা কখনো স্ট্রোক রাখি না। তো সেখান থেকে এক্সপ্যান্ড থেকে আমি লাইক এখান থেকে ফিল স্ট্রোক অন করে দিলাম। এটা আমরা তখন আনডু করে দিলাম। এরপরে আমরা চাইলে এই যে স্ট্রোকটা, অর্থাৎ এই যে একটা বর্ডার, এই বর্ডারটা আমরা লাইক রাখলাম। আর ভেতরের যে কালো রঙের শেপটা, এই ভেতরের কালো রঙের শেপটা আমরা ডিলিট করে দিতে চাই। লাইক কালো রঙের যে শেপটা আছে, সেই শেপটাকে আমরা সুন্দর করে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিতে চাই। এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। আর কালো রঙের যে শেপটা আছে, সেটাকে আমরা ধরে ডিলিট করে দিলাম। সেই ক্ষেত্রে যেটা হয়, একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আর এই কাজটা আসলে এই টুলে ভালোভাবে করা সম্ভব না, বা স্ট্রোক দিয়ে ভালোভাবে করা সম্ভব না। এর কারণ হচ্ছে যে মাথাটা লেগে আছে, এটা একটু প্রবলেম। বাট স্ট্রোক দিয়ে চাইলেও যে খুব একটা সম্ভব না, তাও না, হয়তো সম্ভব, বাট অনেক সময় লেগে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আরেকটা কাজ করতে পারি, আমরা স্ট্রোকটা অফ করে দিলাম। আমরা এটাকে সিলেক্ট করে, অর্থাৎ কালো যে শেপটা আছে, কালো শেপটাকে সিলেক্ট করে মেনু বারের উপরে অবজেক্ট আছে, অবজেক্টে যাওয়ার পর আমরা এখানে পাথে যাওয়ার পর অফসেট পাথ বলে একটা কথা আছে, অফসেট পাথ, যেটা আমরা অনেক কাজে ইউজ করে থাকি। তো অফসেট পাথের মধ্যে প্রিভিউ দিলে দেখা যাচ্ছে যে সাইডে একটু বর্ডার বাড়ছে। এই সাইডে একটু বর্ডারটা বাড়লো, যেটা 10 পিক্সেল হতে পারে, বা 8 পিক্সেল হতে পারে, বা 5 পিক্সেল হতে পারে। কোন একটা পরিমাণ আমি এটা নিলাম, একটা বাইরে একটা জিনিস বাড়তে আসলো। এবং এটাকে মাইনাসও করা যায়, এটা কিন্তু মাইনাসও করা যায়। যেমন আমি যদি এখন মাইনাস দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে? মাইনাস দিয়ে দিলে আমাদের এটা কিন্তু ভেতরের দিকে, অর্থাৎ ভেতরের দিকে কমে গেল।
ঠিক আছে, এটা ভেতরের দিকে কমলো। আর আমরা যদি এখানে প্লাস দিই সেক্ষেত্রে বাইরের দিকে বাড়লো। তো এই ক্ষেত্রে আমাদের এটা বেড়ে যাবে। তো ধরেন এই মুহূর্তে একটা বেড়ে গেল এবং এটা কিন্তু আলাদা শেপ তৈরি হয়ে গেল, এটা কিন্তু আলাদা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, আলাদা একটা শেপ তৈরি হচ্ছে। তো এইরকম অবস্থায় যখন আসে তখন আমরা দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা কিন্তু চাইলে পাথফাইন্ডারে ডিভাইড ইউজ করতে পারি, বা আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলের যে শেপ বিল্ডার টুল আছে সেটা ইউজ করতে পারি। শেপ বিল্ডার টুলে লাইক এই শেপটা আমরা মাইনাস করে দিলাম, এরপর লাইক এরকম একটা শেপ আমাদের আসলো, এরকম একটা শেপ বা এরকম একটা ভিউ আমাদের আসলো। এরপর আমরা চাইলে এই যে এই সাইডের যে শেপগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে পারি। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই শেপটা রিমুভ করে দিলাম। মিস কম্পাউন্ড পাথ, এরপর আনগ্রুপ, এরপর সুন্দর করে আমরা মাঝখানের এটাকে ডিলিট করে দিব, মাইনাস ফন্ট, সেক্ষেত্রে মাইনাস ফন্ট দিয়ে আমরা এটা ডিলিট করে দেব। ওকে, এরপর এই নিচের যে বাড়তি অংশটা, নিচের যে একটা বাড়তি অংশ আছে সেই বাড়তি অংশটাকে আমরা কিন্তু চাইলে রেক্ট্যাঙ্গেল হোক বা অন্য কোনো কিছু মাধ্যমে আমরা কিন্তু কেটে ফেলতে পারি। লাইক আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এই দুটোকে সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা কিন্তু এখানে মাইনাস ফন্ট দিলাম, এটা কেটে যায়, বা অন্য কোনো মাধ্যম দিলাম এটা কেটে যায়। তার মানে এরকম একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করতে পারি যে একটা এরকম একটা ভিউ তৈরি হয়ে গেল। আবার এরকম হইতে পারে যে আমরা শেপ বিল্ডার টুলের মাঝখান দিয়ে এই জিনিসটাকে আমরা মাইনাস করে দিলাম, যে জিনিসটা আমরা পাথ ফাইন্ডার বা অন্য ভাবে পারতাম। তার মানে এইভাবে আমরা একটা কনসেপ্ট দাঁড় করাইতে পারি। এরপরে এই সাইডে হালকা সবুজ আছে, সবুজটাকে অ্যাড করে দেওয়া যেতে পারে, লাইক এই দুটোর মধ্যে অ্যাড করে দেওয়া যেতে পারে, বা এই দুটোর কালার গুলো অ্যাড করে দেওয়া যেতে পারে, বা এক কালার দিয়ে দিতে যেতে পারে। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা আমাদের ওই অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই সেটা হচ্ছে এই যে জিনিসটা, এইটা অর্থাৎ এটা আমাদের কেটে ফেলা উচিত, এটা আমাদের কেটে ফেলা উচিত, বা এটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মিলে নাই, এই কোণাটা মিলে নাই। তো এটা আমরা বিভিন্নভাবে মিলাইতে পারি, লাইক এটাকে আমরা এই দুই সাইড থেকে আমরা এমন ভাবে মিলাতে পারি আমরা এমন ভাবে মিলাতে পারি যাতে আমাদের অন্যান্য শেপের ক্ষতি না হয়, বা এমনও হতে পারে যে আমরা এখান থেকে কেটে দুটাকে আলাদা করে দিতে পারি। লাইক আমরা মাঝখান থেকে একটা লাইন টুল নিয়ে এমনও হতে পারে যে মাঝখান থেকে আমরা এটাকে আলাদা করে দিই, লাইন টুল দিয়ে আমরা এটাকে টোটালি ডিভাইড করে দিই। আচ্ছা, এটা যে ডিভাইড হচ্ছে না এর আরেকটা কারণ কি, এর মূল কারণটা কি এখানে যে ডিভাইড হচ্ছে না, এর কারণটা কি কেউ বলতে পারবে? বাইরে বন্ধ চলে গেছে। এই যে একটু বাদ আছে, যে একটু বাদ আছে না, এই জন্য একটু হচ্ছে। তো আমরা এখানে জাস্ট লাইন নিলাম, কোনো একটা কালার বাদ দিয়ে আমরা যদি একটা লাইন নিই সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা লাইন নিয়ে সেটাকে পারফেক্টলি ডিভাইড করতে পারি, ডিভাইড করে আনগ্রুপ করতে পারি। তারপর কিন্তু চাইলে আমরা এটাকে কাজ করতে পারি, যে এই শেপটাকে আমরা আলাদা করে দিলাম, বা এই শেপটাকে আমরা আলাদা করে দিলাম, বা আমরা এরকম করতে পারি যে এই শেপটাকে আমরা একটু বাঁকা করে দিলাম, কাট করে দিলাম, বিভিন্নভাবে কাজটা করা যায়। যদি এখানে আসলে এইখানে কার্ভ করলে ভালো দেখায় না, এটা একটু সময় নিয়ে আমাদের এই কাজটা করা উচিত। যে কারো কোনো প্রশ্ন থাকলে এইখানে টুল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। টুলস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এই সাইডটা একটু মিলাইতে হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই সাইডটা মিলানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা মিলছে না। আচ্ছা, এটা যদি ধরেন আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না, সেভাবে কিন্তু সেই জন্য কিন্তু আরো অনেক ওয়ে আছে। লাইক আমি এই মুহূর্তে একটা শেপ নিলাম, তার মধ্যে কোনো একটা কালার দিলাম, সলিড কালার দিলাম, সেটা দিয়ে এই শেপের দ্বারাও কিন্তু মিলানো সম্ভব। সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে একটা ভিউয়ে দাঁড় করাই, অর্থাৎ এই সাইডে যে রাউন্ডনেস একটা শেপ আছে, এই শেপের দ্বারা আমরা এটা কেটে দিতে পারি, এই শেপের দ্বারা আমরা এটাকে আপনারা কি কাজ বুঝতেছেন নাকি উল্টাই কাজ করে যেতেছেন? বুঝতেছি ভাইয়া। বুঝতেছি তো ভাইয়া। ভাইয়া এই যে আমরা যে সময় অফসেট পাথ নিয়ে কাজ করি ওই সময় কি ওটা ফিল কালারে ওরা কনভার্ট করে নাকি স্টকে কনভার্ট করে? ফিল কালারে মেবি না? অফসেট পাথ নিয়ে যখন ফিল, তখন আর স্টক থাকে না, তখন ফিল হয়ে যায়।
সবসময় ফিল কালারই ওরা ওই শেডটা তৈরি করে। পরবর্তীতে আমরা যদি দুই সাইড থেকে কাটি আর মেন মাঝখানে যে ওই শেডটা তো থেকে যায়। কোন শেপটার কথা বলতেছেন? মানে আমি একটা পাত নিলাম, নেওয়ার পরে ওই যে দুই সাইড থেকে কাটলাম, কিন্তু মাঝখানে ওইটার নিচে তো আরেকটা শেপ থেকে যায় এক্সট্রা। আমি বুঝি না, হাসান উত্তর দিলেন। হাসানুর ভাইও বুঝবো না, আমি পরে দেখাই মনে। আচ্ছা, এবার আমরা নেক্সট কনসেপ্টে চলে যাই। এবার আমরা সেই টাইপে চলে যাই। ধরেন আমরা কোন একটা কোম্পানির নাম বলেন তো কেউ, চ্যাট বক্সে কেউ একটা কোম্পানির নাম লিখে দেন। আইটি ভ্যালিবিডি না, দেখি কি একজন একটা কোম্পানির নাম বলেন। কোকা কোলা। আরে না, ভালো কিছু বলেন। আচ্ছা, একজন বলেছে, একটা হসপিটাল বলেছে, কি জানো, সাইফুল ইসলাম একটা হসপিটাল বলেছে, ইন্ডিয়ান একটা হসপিটাল, নিড লোগো আইকন। আচ্ছা, চিলড্রেন্স হসপিটাল, কি রাইট হসপিটাল, কি হসপিটাল, নাম কি এটি তো চিলড্রেন্স হসপিটাল, করোনা হসপিটাল। সাইফুল ভাই নাম কি? এটুলেট চিলড্রেন হসপিটাল। এটুলিট চিলড্রেন্স হসপিটাল। এটুলেট নাকি সেটা লিখে দেন, চ্যাট বক্সে লিখছে কেউ? জি ভাইয়া, জি ভাই লিখে দিছে ATULIT। ও আচ্ছা আচ্ছা, পাইছি। ATULIT। আচ্ছা, এখন এখানে কনসেপ্ট আসতে পারে দুই রকমের। একটা হচ্ছে এটা তো অ্যাডাল্ট, দেখতে তো অ্যাডাল্ট লাগে। আচ্ছা, এখন এই যে কনসেপ্টটা ধরেন এরকম হতে পারে যে আমি এরকম করে লিখছি, লেখার পর এটা হলো মিডিলে অ্যালাইনে হতে পারে। আরেকটা হচ্ছে এই অ্যাটুলেটটা একসাথে হতে পারে। ঠিক আছে, এটা কনসেপ্টের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা বেশ কয়েকটা ফন্ট নিয়ে নেই। তো আমরা যখন ফন্ট নিয়ে কাজ করি, একটা হসপিটালের লোগো তো খুব একটা স্টাইলিশ করা উচিত না। কেন উচিত না? আমাদের নর্মাল যে ইয়েটা, পিপল যারা আমজনতা তারা তো হসপিটালের লোগোটা নর্মাল ভাবে মানে স্টাইলিশ দেখতে অভ্যস্ত না, বা তারা তো দেখা বুঝবে না। ঠিক আছে, যে কারণে আমাদের সব ফন্ট সবসময় যাবে না। আচ্ছা, তারপরেও এই ফন্টটা যথেষ্ট ভালো, যথেষ্ট স্মার্ট, এটা যেতে পারে, যথেষ্ট স্মার্ট এবং সবাই বুঝবে। চিলড্রেন্স হসপিটাল এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। ওকে, তার মানে এটা একটা ফন্ট আমরা সিলেকশন করলাম। এরকম লোগোর যে ফন্টগুলো আছে, এরকম বিভিন্ন ফন্ট ডাউনলোড করে রাখতে হবে। ঠিক আছে, লোগোর জন্য আমাদের বিভিন্ন ফন্ট ডাউনলোড করে রাখতে হবে। আচ্ছা, এটা একটা ফন্ট ছিল, কি নাম, স্প্যানচার্ন একটা ফন্ট, এরপরে চপসিক একটা ফন্ট, এরপরে বোর্ড ডেমো, এটা একটা ফন্ট। এরকম বিভিন্ন ফন্ট আমরা ডাউনলোড করে রাখবো। এখন আপনার মনে হলো যে এই অ্যাটুলেটটাকে আপনি সুন্দর করে একটা কোন স্টাইলিস্ট করবেন, স্টাইল দিবেন, আর নিচে একটা নর্মাল রাখবেন। সেক্ষেত্রে আপনার মনে হলো যে এই অ্যাটুলেট, এই ফন্টটা আপনার মনে হলো যে না, এই ফন্টটা ভালো, অ্যাটুলেট লেখাটা ভালোই আসছে। সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করি। তো আমরা যেটা করলাম, আমরা এই লেখাটাকে আউটলাইন করে ফেললাম। আউটলাইন করে কিভাবে জানি আমরা? আউটলাইন করে কিভাবে জানেন না? এরকম কেউ আছেন? যেকোনো একটা ফন্ট, যেমন এটা একটা ফন্ট, এই ফন্টটাকে সিলেক্ট করে, এই ফন্টটাকে আপনি সিলেকশনে রেখে জাস্ট মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে যখন আপনি ক্লিক করবেন, তখন এটা আউটলাইনে কনভার্ট হয়ে যাবে। এবং তারপর মাউসের রাইট ক্লিক করে আপনি যদি আনগ্রুপ করে ফেলেন, সেক্ষেত্রে আনগ্রুপ হয়ে যাবে এবং এগুলো আলাদা আলাদা একটা জায়গায় চলে আসবে। এবং এগুলোকে আরো আনগ্রুপ করা সম্ভব। আনগ্রুপ করে লাইক এটা একটা আলাদা একটা শেপ, এটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, এরকম করে আলাদা করে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফন্টকে টোটালি ভেঙে ফেলা হলো। তো এই অ্যাটুলেটটা ধরেন আমার এই ফন্টটা খুব পছন্দ হলো, পছন্দের পর আপনি বললেন যে আপনার একটা কনসেপ্ট মাথায় আসলো যে এই অ্যাটুলেটটা আরেকটু স্টাইলিশ করতে চায় আর কি। সেই ক্ষেত্রে ধরেন আমি এই মুহূর্তে এরকম একটা শেপ নেই, এই মুহূর্তে আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল, এই মুহূর্তে আমরা শেপ টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুল। তো রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমি একটা শেপ নিতে চাই, যে শেপটা হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ এই শেপের সাথে মেক করছি। এই শেপটা যেমন যতটুকু উইথ ততটুকু একটা শেপ, সেই পরিমাণে আমরা শেপ নিতে চাই। আচ্ছা, এখানে উইন্ডো আমাদের ভিউ থেকে যে স্ন্যাপ টু পিক্সেলটা উঠাই দিব, তাহলে আমি যে কোনো জায়গায় নিয়ে মুভমেন্ট করতে পারবো, তাছাড়া পিক্সেল ঝামেলা করবে। ওকে, তো এইটা হচ্ছে আমার স্ন্যাপ টু পিক্সেল সম্পর্কে জানেন না? স্ন্যাপ টু পিক্সেল সম্পর্কে জানেন না আপু? এটা কি তো মনে হয় তো জানি না, শুনলাম নতুন। আচ্ছা, দেখাচ্ছি। ওকে,
এখন এই এটুলেটের এর পরিধি যতটুকু, এখানে ইউ এর পরিধিটা কিন্তু একটু কম। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু কনসেপ্টটা একটু ব্রেক করতে হবে, এই ইউ পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? ইউ পর্যন্ত আসতে হবে, কারণ ইউ তো আমাদের সাথে নিতে হবে। মানে আমি এই মুহূর্তে যে কনসেপ্ট নিয়ে কাজ করতে চাচ্ছি সেই জন্য আমাকে ইউটার সাথে রাখতে হবে। আচ্ছা, এরপরে আইটাকে আমরা সাথে নিব কিনা সেটা ভাবছি, বা টিটাকে পুরোটা আমরা একটানে দিব কিনা, এটার একটা ব্যাপার। তো এটা আসলে ইচ্ছা, এটা ডিজাইনার যে অ্যাজ এ ডিজাইনার, তো ডিজাইনারের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। হইতে পারে এই ডিজাইনটা করার পর আমার নিজেরই ভালো লাগতেছে না, এরকম তো হইতেই পারে। তো তখন দেখা যাবে আমাকে নতুন কোনো থিঙ্কিং এ কাজ করতে হবে, এরকম হইতেই পারে, অস্বাভাবিক কিছু। আচ্ছা, আমরা এই আই এটা, টি এটা, তো সবকিছুকে ধরেন একসাথে আমি এরকম করলাম, করার পর এই এর সাথে এটাকে আমরা সিলেক্ট করে ইউনাইটে যদি ক্লিক দিই তাহলে এটা ইউনাইট করে একটা শেপ হয়ে গেল। এটা হচ্ছে জাস্ট একটা শেপ। এবার এই টির মাথাটা আমাদের কাটা দরকার, এরপর আই টি এই জিনিসগুলোর মাথা কাটা দরকার। এই জন্য আমরা এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটা কেটে দিলাম, লাইক এটা কেটে দিলাম। তো এগুলো আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে দিলাম। তো এত বড় আমার লাগবে না, এই সাইড থেকে ধরেন আমার এই টি পর্যন্ত হইলেই হবে, বা এই পর্যন্ত হইলেও হবে। সেক্ষেত্রে আমি যেটা করতে চাই, আমি দুটাকে একসাথে সিলেকশন করে আমাদের এই যে পাথফাইন্ডারের ডিভাইড দিয়ে আমরা ডিভাইড করব, আর রুট করে বাইরে এটাকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে একটা জাস্ট আমার একটা থিঙ্কিং, আপনি যদি একটা কালার দেন বা ইউনাইট করে দেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ঘটনা কি ঘটছে। এটা হচ্ছে জাস্ট একটা লোগো থিঙ্কিং, যে আপনি এইভাবে কাজ করতে পারেন। একটা ফন্ট নেন, সেটাকে ভেঙে চুরে অনেক কিছু, টিউলিপটা এমন ভাবে লিখলেন যে এটা হলো হাইলাইট হইতেছে না, বা এটা ক্লায়েন্টের পছন্দ হইতেছে না। এটা তো আপনার ব্র্যান্ডের নাম। ধরেন অ্যাটুলিটের অনেক কিছু আছে, অ্যাটুলিটের প্রোডাক্টস আছে, তাদের কসমেটিক আছে, বিভিন্ন টাইপ থাকতে পারে তাদের। তো তাদের ইয়েটা জাস্ট অ্যাটুলিট যে গ্রুপ, সেই গ্রুপের লোগোটা ধরেন এইটা, আর চিলড্রেন হসপিটাল নিচে হইলো আপনি সুন্দর করে লিখে রাখলেন চিলড্রেন হসপিটাল। এটা একটা কনসেপ্ট। আপনার এখানে কোনো কাজই করা লাগে না, আপনি এখানে একটা ফন্টের ভাঙছেন আর এখানে একটা ফন্টের ভাঙছেন, কাজ। এরপর আপনার মনে হইলো যে না, এখানে আরো কিছু কাজ করা দরকার, আইটারে একটু ইয়ে করা দরকার, সেগুলো আপনার কনসেপ্টের উপর ডিপেন্ড করবে, আপনি আইটারে কিভাবে সাজাবেন বা এটারে কিভাবে সাজাবেন, এগুলো আপনার। জি, কারো কোনো প্রশ্ন? ভাইয়া ফন্ট কিভাবে ডাউনলোড করব? ফন্ট কিভাবে ডাউনলোড করবেন? ফন্ট আমরা ডাউনলোড করি কিভাবে? গুগলে যে ফন্ট ডাউনলোড করি, তো আপনি গুগলে যে ফন্ট ডাউনলোড করবেন, করে সেটা হচ্ছে ইয়াতে তুমি ওদিকে যাই একটু হোক, তোমার কাছে গ্রুপটা আছে সারা কথা বলে কি? আচ্ছা, ফন্ট ডাউনলোড ইনস্টল আপনি ব্যাচে দেখে নেবেন, আপনার ব্যাচে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে আপনি দেখে নেবেন। এই মুহূর্তে আমরা এই সম্পর্কে প্রশ্ন না করি। জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপর এই যে আমি কিন্তু এটাকে আরো কিছু ডিজাইন করতেছি, অর্থাৎ প্রতিটা কোণাকে ধরে আমি কিছু ইয়ে করতে পারি, লাইক এই বিন্দুটাকে ধরলাম, এরপর এইটাকে ধরে আমি এরকম একটা শেপে কনভার্ট করে দিতে পারতেছি। তার মানে এটা একটা ডিজাইন করতেছি। এরপর এইটাকে ধরলাম, বা এই উপরেরটাকে ধরে আমি হালকা করে একটু রাউন্ড করে দিতে চাই। রাউন্ড করলে আসলে ভালো দেখাবে না, কারণ এটা তো বড় থাকতে হবে, এটা যদি ছোট করে দিই সেক্ষেত্রে ভালো দেখে না। সেক্ষেত্রে আমরা এই বিন্দুটাকে হয়তো একটু করতে পারি, দেখতে একটু আরবি লাগতেছে, তাই না? হতে পারে একটা কোনো একটা ব্র্যান্ডের কোম্পানির ইয়েটা এরকম কনসেপ্টটা আসতে পারে, এটা কোনো অপরাধের কিছু না, বা নর্মাল একটা ব্যাপার, কমন একটা ব্যাপার, একটা ক্লায়েন্টের পছন্দ হতেই পারে। এরপরে যদি আমরা এটাকে সুন্দর করে গ্রেডিয়েন্ট দিই, সেক্ষেত্রে অবশ্যই এটা হতেই পারে। যেমন আমরা কিন্তু চাইলে লাইক এই যে কালারটা আমরা দিয়েছি, এই কালারটা আমরা এখানে দিলাম, লাইক আমরা একটা কালার দিলাম, তো কালারের শেড তৈরি করবো কিভাবে সেটা একটু দেখাই। তো আমরা একটাকে কপি করলাম, কপি করার পর গ্রিনটাকে কপি করছি, তো কপি করে রাখলাম। কপি করার পর আমরা চাইলে অর্ধেক কালার দিতে পারি, লাইক এতটুকু আমি সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিতে চাই, এতটুকু সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিতে চাই। আর ডিলিট করার জন্য আমরা মাইনাস ফন্ট বা বিভিন্নভাবে এগুলো ডিলিট করি, লাইক এইগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে, যেসব টুলস দিয়ে আমরা এগুলো ডিলিট করি, এই ধরনের বিভিন্ন টুলস আছে না, সেগুলো দিয়ে আমরা এটাকে চাইলে ডিলিট করে ফেলতে পারি। আমরা এগুলাকে ডিলিট করে ফেলবো। তাহলে এর মধ্যে আমরা চাইলে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, লাইক আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার মেক করি। আমরা এখানে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে আমরা মেক করবো, এখান থেকে রেডিমেড যদি কোনো কালার থাকে, এখানে আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার
গ্রেডিয়েন্ট কালার আমরা মেক করলাম। একটা হচ্ছে এক সাইড হচ্ছে ডার্ক, এক সাইড হচ্ছে লাইট। এরকম কোন একটা গ্রেডিয়েন্ট কালার আমরা মেক করলাম। এরপর আমরা চাইলে সেই গ্রেডিয়েন্টটা উপর নিচ দিতে পারি, লাইক উপর নিচে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, আর এটার মধ্যে আমরা কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা সুন্দর করে উপরে রেখে দিতে পারি, উপরে রেখে আমরা রিভার্স কালার দিয়ে দিতে পারি। এটাকে নিয়ে আমরা রিভার্স কালার দিয়ে দেবো, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা এরকম রিভার্স কালার দিয়ে দেবো। এই ডিজাইন হতেই পারে, একটা ডিজাইন। আমরা একটা লোগো বানাচ্ছি, সেই লোগোর মধ্যে কনসেপ্ট আমাদের এইটা। আর ব্যাকগ্রাউন্ডে যদি সাদা কালার থাকে সেই ক্ষেত্রে আমাদের ওই লোগোর কালার গুলো, তাদের কোম্পানির ব্র্যান্ডিং যে কালার, সেই কালারের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের কনসেপ্ট মেক করি। তাদের একটা কোম্পানিতে ব্র্যান্ডিং একটা কালার থাকে, তার উপর ডিপেন্ড করে আমাদের একটা লোগো কনসেপ্ট আসবে। যেমন এখন কিন্তু সাদার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড বা ওয়েবসাইটের মধ্যে জিনিসটা কিন্তু ভালোই দেখাচ্ছে। যে কার কোনো প্রশ্ন? এটা বুঝি নাই, মাস্টার যে দুইটা কালার একটা করা আছে সেটা বুঝি নাই। যে এই কনসেপ্টটা বুঝেন না, তাই তো? আচ্ছা, ধরেন আমার স্ক্রিনের মধ্যে শুধু চিলড্রেন্স হসপিটাল আছে। তো চিলড্রেন্স হসপিটালের মধ্যে আপনি একটা গ্রেডিয়েন্ট কালার দেন। আপনি কি গ্রেডিয়েন্ট কালার সম্পর্কে জানেন? আইডিয়া আছে? গ্রেডিয়েন্ট কালার পারেন? আপনি গ্রেডিয়েন্ট কালার দিলেন, দুইটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিলেন। তো একটার মধ্যে উপরের দিকে দিছেন আর একটার মধ্যে নিচের দিকে দিছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুটোর মধ্যে পার্থক্য বলবে কে? এই দুটোর মধ্যে পার্থক্য, আচ্ছা উপরে আছে একটা নিচে আছে, এটা হলো আমাদের পার্থক্য। তাহলে আমরা একটা শেপ নিলাম, এই শেপটা নিয়ে আমরা সুন্দর করে ঠিক মিডল বরাবর নিয়ে আমরা এই সবগুলোকে ধরে ডিলিট করে দিলাম। অর্থাৎ পাথফাইন্ডারের ডিভাইড আছে না, বা মাইনাস ফ্রন্ট, এগুলো দিলে মাইনাস ফ্রন্ট দিলে আসলে সবগুলো একসাথে হইলেও হইতো, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে আনুগ্রুপ দিলাম, আনুগ্রুপ দিয়ে এই যে এইগুলো আমরা ডিলিট করি, উপরের অংশগুলো আমরা ডিলিট করে দিতে চাই, মানে আমরা এরকম ফাঁকা রাখতে চাই অর্ধেক। এটা বুঝতে পারছেন আমরা কিভাবে ফাঁকা রাখছি? এটা মানে কাটছি আমরা, এই কারণটা বুঝতে পারছেন আপনি? আমরা জাস্ট পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে এই সম্পূর্ণটাকে কেটে ফেলি, কেটে এবার আমরা এটা এখানে বসাই দিচ্ছি। জাস্ট এটা এখানে করা হচ্ছে, জাস্ট এটা এখানে, এটা এতটুকু করা হচ্ছে, আর কিছু না। শেড তৈরি হয়ে গেছে, একটা শেড তৈরি হয়ে গেছে। আমরা চাইলে অবশ্য আরেকটু ক্রিয়েটিভিটি এখানে দেখাতে পারি। সেটা হচ্ছে আমরা এইখানে যে টোটাল জিনিসটা আছে, অর্থাৎ এখানে চিলড্রেন্স হসপিটাল যেটা আছে, তো এটাকে চাইলে আমরা আবার অফসেট পাথে যেতে পারি। অফসেট পাথ বা স্ট্রোক দিলেও এটা হতে পারে। যেমন লাইক আমরা একটা স্ট্রোক দিলাম, স্ট্রোক দিয়ে আমরা স্ট্রোকটাকে এইভাবে আমরা একটু স্ট্রোক দিয়ে রাখতে হবে। এই স্ট্রোকটা এর নিচে আমরা বসাই দিলাম, স্ট্রোকটা আমরা সুন্দর করে এর নিচে বসাই দিলাম। সেক্ষেত্রে একটু বাইরে একটা স্ট্রোক দেখা যায়, বাইরে একটা স্ট্রোক দেখা যায়, যেটা ডিজাইন হতে পারে, এটা একটা ডিজাইন হতে পারে। বা এই স্ট্রোকটাকে আরেকটু মোটাতাজা করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, ফিলে কনভার্ট করলাম। ফিলে কনভার্ট করে এটা সুন্দর করে আমরা এর নিচে বসা দিলাম, সেটা একটা ডিজাইন হতে পারে। এরকম বিভিন্ন ফন্ট আপনি দেখে থাকেন, এরকম আপনি একটা ডিজাইন করতে পারেন। কার কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্ন করে ফেলেন। কার কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্ন করে ফেলেন। কি লোগো পারবেন বানাতে একটা কনসেপ্ট মেক করে? জি ভাইয়া। হ্যালো ভাইয়া, ভাইয়া যে লোগোটা দিছিলাম ভাই, ওইটা কি হয়েছিল? মানে ওইটার মধ্যে মানে কোনো দেখছিলেন ভাইয়া? দিছিলাম তো জানি না, আপনার মেসেজে দিছিলাম তো, আমি ভুলে গেছি। হ্যালো ভাইয়া, আরে বলো, মিনিমালিস্ট লোগো বলতে কি বোঝায়? সিম্পল কিছু লোগো থাকে না, একদম নরমাল, সেগুলো একটা মিনিমাল লোগো। মিনিমাল লোগো বলতে আমরা কি বুঝি? আমরা মিনিমাল লোগো বলতে কি বুঝি? মিনিমাল কিন্তু যে কোনো জিনিস হতে পারে, লাইক একটা ভিজিটিং কার্ড হতে পারে, একটা ডিজাইন হতে পারে, মিনিমাল ডিজাইন, মিনিমালিস্ট লোগো। এখানে যে লোগোগুলো দেখতেছেন এগুলো মিনিমালিস্ট, এগুলো মিনিমাল। আর মিনিমাল লোগো বলতে আপনি কি বুঝেন এই কনসেপ্টে যদি যান,
ভাই যে গ্রুপে যেটা দিছিলেন ওটা কি বাইরের ছিল লোগো? কোনটা? এই যে রিভিউতে দিছিলেন যে XYZ, মোটো XYZ। কথাটা বুঝি না, আবার বলো। যে কালকে একটা লোগো করতে দিছিলেন না রিভিউ ফর ক্রাশে? মনে নাই আসলে। ও হ্যাঁ, একটা ক্লায়েন্টের কাজ ছিল। যে ওইটা কি দিয়ে দিছি, ওইটাই মানে ওইটার মধ্যে কনসেপ্ট করে করছিলাম আর কি। ও তাহলে আমি এখন দেখিনি। আচ্ছা গ্রুপে দিছি, আবার ওই রিভিউ ফর ক্রাশে দিছি, একটু দেখে নিন। আচ্ছা, মিনিমালের যেটা বাংলা মিনিং, এটা হলো ন্যূনতম। তো আমরা হচ্ছে যেসব লোগোর মধ্যে একদম সিম্পল যে ডিজাইনগুলো করা হয়, বা একদম সিম্পল যে ডিজাইনগুলো, ন্যূনতম ডিজাইন করা যেসব ডিজাইন করা হয়, সেগুলোকে বলা হয় মিনিমাল। তো মিনিমাল মানে হচ্ছে ধরেন একটা ভিজিটিং কার্ডে কিন্তু যদি মিনিমালিস্ট ভিজিটিং কার্ডটা মিনিমাল ভিজিটিং কার্ড বলা হয়, সেগুলো হলো একদম সিম্পল একটা ডিজাইন, জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, বেশ একটা কালার নিলাম, একটা কার্ড হয়ে গেল। যেমন আমরা ফার্স্টের দিকে আমরা যেটা শিখতাম, বা একটা লোগো বললেন, জাস্ট একটা নর্মাল একটা শেপের মধ্যে কিছু লিখে দিলেন, এগুলো একদম মিনিমাল লোগো। বুঝতে পারছি? এটা হলো এক কথাই। এখন আপনাদের এইটা বুঝাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভূগোল বুঝাতে হবে। আর কিছু? আচ্ছা, এখন এই যে কনসেপ্টগুলো দেখলেন, এখন আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে কোম্পানির নাম নিয়ে একটু ঘাটাঘাটি করেন, যে অনেকগুলো কোম্পানির নাম নিয়ে আপনারা এখন হসপিটালের লোগো বা বিভিন্ন যে ব্র্যান্ডের লোগো, এই ব্র্যান্ডের লোগো গুলো বানাই ফেলান। যেমন ধরেন একটা হসপিটালের একটা লোগোর মধ্যে কি আসতে পারে, যেমন আমরা চিলড্রেন্স হসপিটাল আমরা লিখছি, চিলড্রেন্স হসপিটাল লিখছি, কিন্তু চিলড্রেন্স এর হসপিটালের মধ্যে আমরা কিছু আনি নাই, হসপিটাল রিলেটেড কিছু নাই। হ্যাঁ, যদি এটা টাইপোগ্রাফি হয় সেটা মোস্ট ওয়েলকাম। আর যদি আপনি আনতে চান, স্কোপ রিলেটেড আনতে চান, বা হসপিটাল রিলেটেড কোনো একটা জিনিস আনতে চান, সেক্ষেত্রে ফার্স্টে আমরা প্রায়োরিটি দিব স্টোথোস্কোপ টাইপের কিছু আমরা প্রায়োরিটি দিব। লাইক এখানে একটা স্টোথোস্কোপ আছে, তো এই স্টোথোস্কোপটা আপনি ভেক্টর একটা মেক করলেন, একটা ভেক্টর স্টোথোস্কোপ। চিলড্রেনের ছবি দিলে ভালো হইব। চিলড্রেনের ছবি আসলে দেওয়া যাবে না, দিতে হবে যে এইরকম ছবি, এই ছবিটা কিন্তু চিলড্রেনের, বাট এটা একটা ভেক্টর, এরকম কিছু দেওয়া যেতে পারে। ঠিক আছে, একটা চিলড্রেনের ছবি দেওয়া যাবে না। একটা হাসপাতালের মধ্যে যেটা বাচ্চার ছবি থাকে, মানে এটা একটা সাইনবোর্ডের মধ্যে হতে পারে, সাইনবোর্ডটা বা একটা হাসপাতালের সেখানে হতে পারে, বাট এটা একটা যেহেতু একটা হসপিটাল, সেই ক্ষেত্রে হসপিটালকে প্রেজেন্ট করে এরকম কিছু দেওয়া উচিত, এবং হসপিটালকে প্রেজেন্ট করে এরকম কোনো কালার দেওয়া উচিত। যেমন আমরা এখানে যে কালারটা ইউজ করেছি, সেই কালারটা কিন্তু অবশ্যই হসপিটালকে প্রেজেন্ট করে, কারণ অ্যাপ্রনের কালারটা এরকম, বা প্রেসক্রিপশন প্যাডের কালারগুলো এরকম, হসপিটালের মধ্যে এরকম কালারগুলো বেশি যায়। ঠিক আছে, তো আমরা এরকম চিলড্রেন্স এর যে লোগোটা, তার মধ্যে আমরা এরকম করে একটা করে শেপ মেক করলাম, তো সেই শেপটাকে আমরা এখানে ইউজ করতে পারি। এখন এই শেপটা আবার এমন হতে পারে যে এই শেপটাকে আমরা এভাবে কাজ করতে পারি, লাইক আমরা সেটাকে কেটে ফেলি। তো কেটে ফেলার জন্য আমরা সুন্দর করে এই জায়গা থেকে, ধরেন এই জায়গা থেকে আমি কেটে ফেললাম, তো এইখান থেকে যদি কাটি, কাটবো, সাধারণ আমি এইখান থেকে কেটে ফেললাম, আর এই জিনিসটারে আমি এই সাইডে লাগাতে চাই। তো এটা হলো আমার, এটা কি স্টোথোস্কোপ, এটা চিনেন তো সবাই নাকি? জি ভাইয়া চিনি। কনসেপ্ট, আমার কিন্তু কনসেপ্টের মধ্যে আছে, এখন কনসেপ্টই তো মেইন, কনসেপ্ট জানলেই তো আপনি সব জানেন। আচ্ছা, আমরা এই যে কাজটা করি, অনেক সময় আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্তের বাইরে আরেকটা বৃত্ত নিব, তো এটা কাজ হলো সব থেকে সোজা হলো আরেকটা বৃত্ত নেওয়া, দুটো বৃত্তকে কপি করে তার মধ্যে কাজ করা, এটা হলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে। বাট তারপর আমরা এটাকে অনেকভাবে এইভাবে কাজ করতে পারি, লাইক একটা অফসেট পাথ নিতে পারি, বা দুটা শেপ নিতে পারি, বা তিনটা শেপ নিতে পারি। লাইক এখানে একটা শেপ নিলাম, এই শেপটার সাইজ আমি একটু বড় করলাম, আর এরপর আমি আরেকটা শেপ নিলাম, সেটার সাইজটা আমি আরেকটু বড় করলাম। তো এখানে তিনটা শেপ আছে, এই তিনটা শেপকে আমরা একসাথে সিলেক্ট করে মিডল পয়েন্টে নিয়ে গেলাম, মিডল পয়েন্টে নিয়ে যাওয়ার পর তিনটাকে একসাথে সিলেক্ট করার পর শেপ রিলেটের মাধ্যমে আমরা এটাকে মাইনাস করতে পারি। এটা তো আপনারা বুঝেন আশা করি। ধরো একটা শেপ আমরা মেক করলাম, এটা হচ্ছে স্টোথোস্কোপের যে কি বলে এটারে, এই সাউন্ড শুনে যেটা কি বলে, মেডিকেলের কেউ আছে না এখানে? মেডিকেল স্টুডেন্ট, আমাদের একজন মেডিকেল স্টুডেন্ট ছিল কোন ব্যাচে? আচ্ছা, এবার এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আমার একটা রাউন্ড একটা দরকার, লাইক এরকম কিছু আমার দরকার, যেটাকে আমি স্ট্রোক দিয়ে যদি আমি নেই, তারটাকে যদি আমি স্ট্রোক দিয়ে নেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করলাম,
শেপ বিল্ডার আমরা এটাকে আগে এক্সপ্যান্ড করে নিই। এই যে ফিল্ডটাকে আমরা এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করার পর আমরা এটাকে একসাথে সিলেক্ট করে এই যে শেপ বিল্ডারের মাধ্যমে লাইক আমরা এই সাইড থেকে এটা কাটলাম, এই সাইড থেকে এটা কাটলাম, আর হচ্ছে জাস্ট একটু করে কাটলাম। কেটে আমরা এই সাইড থেকে কিন্তু আমরা এখান থেকে কেটে দিব, এখান থেকে আমরা এটা কেটে দিব। তো এখান থেকেও কাটি, এখান থেকেও কাটি, উপরেরটুকু আমরা ডিলিট করে দিব, উপরেরটুকু আমরা ডিলিট করে দিব। লাইক এইটা আর এইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেই বিল্ডারের পাথফাইন্ডারের ডিভাইড দিয়ে আমরা এটা ডিভাইড করতে পারি। ডিভাইড কি হয়েছে? হয় নাই। পাথফাইন্ডারের ডিভাইড দিয়ে আমরা এটাকে ডিভাইড করি, এরপর এটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে ডিভাইড করি, এরপর আনগ্রুপ করি। এটা আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা নিলাম। আর এই যে একটা শেপ, এটা কিন্তু আর অনেকগুলোই করা যায়। এটা আমি এই মুহূর্তে হয়তো আমার সামনে এটা এই মুহূর্তে সোজা এইভাবে লাগতেছে, সেই জন্য আমি এইভাবে করতেছি। তাই বলে আপনাদের সবাই এইভাবেই করতে হবে এমন না। এই মুহূর্তে আমার মনে হইতেছে যে এইভাবে করলে এই মুহূর্তের জন্য আমার সোজা হবে, এই জন্য জাস্ট আমি এটা করতেছি। আমি পুরাটা এই সাইড পর্যন্ত আমি পুরাটা একটা নিয়ে এসে এইবার এটাকে আমি এখানে লাগাই দিব। এই হলো আমার কাজ। এটা বুঝতে পারছেন সবাই? মানে কনসেপ্টটা বুঝতে পারছি? জি ভাইয়া, জি ভাই বুঝতে পারছি। কনসেপ্ট আসবে, এফএলটা সেভ করে দিয়ে দেন। মানে কনসেপ্ট আসবে আমাদের এইভাবে। আমাদের কনসেপ্টগুলো আমাদেরকে বের করে আনতে হবে, আমাদের মাথার মধ্যে থেকে আমাদের কনসেপ্ট বের করে আনতে হবে। মানে এই যে এটা মিলানো একটু ঝামেলা হবে, দেখি ঝামেলাটা কি করা যায়, সলভ করা যায় কিভাবে। এই তো সলভ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল বা পাথফাইন্ডার বা কিছু দ্বারা আনগ্রুপ করে এগুলো সাইজ করে ভেতরে এই বাইরে কিছু একটা অংশ আছে, আই থিঙ্ক হালকা একটা বর্ডার আছে, বর্ডারটাকে আমরা ডিলিট করবো। বাট এই বর্ডারটা এই মুহূর্তে ডিলিট হবে না, কারণ এই গ্রুপে ওইটার সাথে অ্যাড আছে, এটার সাথে অ্যাড আছে, এই জায়গায় অ্যাড আছে। শেপ বিল্ডার টুল অ্যাড আছে, যে কারণে এটা ঝামেলা করতেছে। এগুলো আমরা পরে সাইজ করতে পারবো। তো এইগুলোর এইটাকে একসাথে সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল আর এই হচ্ছে এটাকে মাইনাস করতে পারবো। তাহলে এইগুলো আমার একটা কনসেপ্ট দাঁড়াই গেল। বুঝতে পারছি ভাই? এটা একটা ইসের লোগো কনসেপ্ট আসবে না এভাবে আমাদের। এরপর আপনি সবগুলোকে সিলেক্ট করে একসাথে ইয়ে করবেন। তার মানে চিলড্রেন্স হসপিটালে একটা হাসপাতাল রিলেটেড কিছু যদি আমি এখানে আনি, সেই ক্ষেত্রে আমার একটা ভিউ আসে। যে কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা ক্লাস লিংক এন্ড করব। তো আপনাদের কাজ এক একটা কোম্পানির নাম, যেমন এটাকে একটা চিলড্রেন্স হসপিটাল, আমি যদি এটা বেশ কিছু জায়গায় ইউজ করি, আমি একটা মক আপ ইউজ করতে পারি। এখন এটা এতটুকু জাস্ট চিলড্রেন হসপিটাল, আমি অতুল চতুল বাদ দিই। জাস্ট আমার এই চিলড্রেন হাসপাতালের ধরেন লোগোটা পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমি এটারই বা সব জায়গায় ইউজ করতে পারি। লাইক আমি এখন একটা ভিজিটিং কার্ড বানাইলাম, সেখানে চিলড্রেন হাসপাতালের একটা ভিজিটিং কার্ড বানাইলাম, একটা লেটার হেড বানাইলাম, তার মধ্যে চিলড্রেন্স হাসপাতালের লেটার হেড বানাইলাম, একটা ডাক্তারের প্রেসক্রিপশন বানাইলাম, সেখানে আমি চিলড্রেন্স হাসপাতাল বানাইলাম। তার মানে চিলড্রেন্স হসপিটাল নিয়ে আমি একটা ব্র্যান্ড করতে পারি। কার কোনো প্রশ্ন? ভাই প্রশ্ন আছে এখানে একটা। শেষ করি। প্রশ্নটা হলো স্টেথোস্কোপের তারটা কিন্তু কখনো সোজা হয় না, আমাদের এটা একটু সোজা হয়েছে। এটা যদি মাঝখানে একটা লাভ সিস্টেম হয়ে উঠে যায়, এখানে এলের কাছে এরকম হয়ে লাগে যেত, তাহলে আরো ভালো লাগতো। কথাটা বুঝি না, এটা আবার ক্লিয়ার করে দাও। মানে স্টেথোস্কোপের তার যেটা আমরা মানে এই যে এখানে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কখনো সোজা হয় না, এটা একটু বক্র থাকে, বা ওই লাভ আকারে যদি দেওয়া হতো মাঝখানে নিয়ে সেখানে উঠে যাওয়া হতো, তাহলে ভালো লাগতো আরো। হ্যাঁ, ভালো লাগতো। ভেরি গুড। সোজা হয় না, ভেরি গুড। এটা মিলে নাই তো, এটা আমিও দেখতেছি এখানে মিলে না, বাট এখন সময় নাই, আর সময় দেওয়া যাবে না। এরকম করে আমরা লোগো মেক করতে পারি, এটা তো সামান্য ব্যাপার, এটা আপনারা বুঝে রাখতে পারেন। হ্যাঁ বলেন, আর কেউ কিছু বলতে চান? স্যার বলেন ভাইয়া। স্যার বলেন। আমি তো লিংকটা পাই নাই, তানভীর ভাই আমাকে লিংকটা দিছিল। এই লিংক আসলে কোথায় দেন আপনি? আচ্ছা ঠিক আছে, তানভীর ভাই আপনাকে যে তানভীর ভাইকে পার্সোনালি দিছি।
এটা অন্যদের ক্লাস তো পার্সোনালি দেওয়া হয়েছে। আচ্ছা আপনার তো মনে হয় আমাকে ইনবক্স করে রাখেন, আমি অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে। গাইজ আমাদের আজকের আমরা এন্ড করবো, লিংক এন্ড করছি। আচ্ছা সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আপনাদের লোগো নিয়ে কাজ করতে হবে, যাদের 100টা লোগো বানানোর কথা, তো তারা জাস্ট এই যে মানে এমন কিছু বানান যেটা সুন্দর দেখায়, এমন কিছু বানান যেটা সুন্দর দেখায়, সেটা কালার দিয়ে হোক, সেটা টাইপোগ্রাফি দিয়ে হোক, সেটা ফন্ট দিয়ে হোক, সেটা কোনো শেপ দিয়ে হোক, সেটা কোনো আইকন ডাউনলোড করে হোক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনারা এমন কোনো জিনিস বানান না। আমাদের মাহি আপু সে কি করছে, সে নিজের নাম লেখছে, সে কি করছে পেন টুল দিয়ে খুব পণ্ডিতি করছে, নিজের নামটা মাহি, সে মাহি কিভাবে লিখছে এরকম করে সে একটা এম বানাইছে। এখন এটা তো কিছু হইলো না, এটা তো কিছু হইলো না, তাই না? নিজের নামটা আপনি সুন্দর করে লিখতেছেন, মানে এটা তো আপনি নিজে পেন টুল দিয়ে যে এম বানাইছেন, এই এম তো মানুষ খাবে না, এটা তো ভালো হয় না। তাও তো আমারটা ভালো হয়েছে, মটল্লার কাছাকাছি চলে গেছে, মটল্লার মতো হয়েছে। কিন্তু আপনার এই পেন টুল তো এতটা হয় নাই যে আপনি এরকম পেন টুল দিয়ে ড্রয়িং করে স্কেচ করে আপনি লোগো বানাই ফেলবেন, বুঝতে পারছি? তো এই ধরনের কাজগুলো এখন করার দরকার নেই। আপনারা এই বিভিন্ন ফন্ট দিয়ে বের করে আনবেন, বিভিন্ন ফন্ট থেকে মেক করা শিখেন। আপনারা নিজেদের টাইপিং করে পেন টুল দিয়ে যা বানাবো তাই লোগো হয়ে যাবে, এখন আপনাদের ওই হাতটা আসে নাই, বুঝতে পারছি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লোগোর ক্ষেত্রে এমন কোনো ফন্ট বা মানে রেডিমেড কোনো কিছু থেকে বের করে আনতে চেষ্টা করি। আমরা নিজে টাইপিং করে, নিজে পেন টুল দিয়ে ড্রয়িং করে এরকম আনতে আমরা অ্যাভয়েড করি কেন? কারণ এতে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়। আপনারা হয়তো বা নতুন, এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে আনলিমিটেড সময় আছে, বাট যখন কাজ পাওয়া শুরু করবেন বা যখন ব্যস্ত হয়ে যাবেন তখন তার একটু সময় পাবেন। যা গেমটা কিন্তু ভালো হয়েছে, একটা লোগো ছিল পারফেক্ট, এম দিয়ে একটা লোগো হয়ে যাক। পুরোটা করেছিলেন, আমার তো হয় নাই। এমনি একটা লোগো বানাই ফেলি, সুন্দর করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দুইটার মাঝখানে মিডল পয়েন্টে নিলাম। এই মিডল পয়েন্টে এখান থেকে একটু ম্যানুয়ালি মিডল পয়েন্ট নিতে হবে, কারণ এখানে এক পা, এখানে এক পা, ওইখানে এটা সুন্দর করে সিলেকশন করে আমরা একটা লোগো বানাই ফেলি, মাহিয়াপুর লোগো। মাহিয়াপুর তার সব জায়গায় এই লোগোটা ইউজ করবে, তো আমরা সুন্দর করে এই জায়গায় একটা লোগো বানাই ফেলি। এটা তো মোটরোলার লোগো হয়ে গেছে। হ্যাঁ তাই দেখলাম যে ভালো মডেলার মতো হয়ে গেছে। এরপরে ধরেন আপনি লোগো তো আসলে আপনি যা বানাবেন ক্লায়েন্টের যা দিবেন তাই দেন লোগো, মানে ক্লায়েন্টের পছন্দ হইতে হবে, যুক্তি একটা গল্প থাকতে হবে, গল্প ছাড়া তার লোগো হবে না, একটা গল্প শোনাতে হবে ক্লায়েন্টকে যে এই লোগোটার কনসেপ্ট এইটা। যেমন আমাদের মাহিয়াপুর, তার নাম হলো মাহিয়াপুর, তো মাহিয়াপুর জন্য এই লোগোটা পারফেক্ট, এম সে সব জায়গায় এটার গল্প হচ্ছে যে ভাইয়া ক্লাস করতে করতে মাহিয়াপুর ভুল হয়েছিল, ভুল ব্যাপারে ভাইয়া এমনি একটা লোগো করে দিছে, এটা হচ্ছে একটা গল্প আর কি। ভাই ভুল থেকে গড়ে ওঠা লোগো। ভাই এটা আমাকে দিয়ে দেন প্লিজ ভাইয়া। আর এটা কিছু হইলো আপনি নিজে বানাবেন, আমি দিব কেন? ভাই $10 $10 না? $10 ঠিক আছে ভাইয়া। ভাই আমার $3 জন্য বানাই দিই। আপু অ্যাডভান্স করেন। আপু স্ক্রিনশট রাখেন। ভাই $3 জন্য বানাই দিই। আপনি আপনি স্ক্রিনশট দিয়ে ভেক্টর করেন। আমরা একটা কাজ করি, আমরা মাহিয়াপুরে এরকম একটা লোগো দেই। আচ্ছা আসলে কি লোগোর মধ্যে একটা খুব সুন্দর করে যে কোনো জিনিস ফুটাই তোলা। একটা লোগো মানে কি, লোগো মানে কি একটা ক্লায়েন্টকে আপনি যে দিবেন, আপনি কই থেকে দিচ্ছেন না দিচ্ছেন সেটা তো আর ক্লায়েন্ট দেখতেছে না, আপনি কয়জনে মিলা বানাইছেন তা তো ক্লায়েন্ট দেখতেছে না। ক্লায়েন্ট দেখতেছে আউটপুটটা কি, এটাই তো ক্লায়েন্ট দেখতেছে, তাই না? তো যে কারণে আমি আপনাদেরকে বলবো যে লোগো যেহেতু মেক করবেন বা লোগো যেহেতু বানাবেন, সেহেতু আপনারা বিভিন্ন কনসেপ্ট গুলো আগে জেনারেট করেন, বিভিন্ন জায়গা থেকে কনসেপ্ট গুলো দেখেন, বিভিন্ন সাইট থেকে দরকার হয় দেখেন, ঘাটেন, প্রচুর ঘাটতে হবে, প্রচুর ঘাটতে ঘাটতে আপনাদের মাথায় আইডিয়া চলে আসবে। তো যে কোনো জিনিসের একটা উপায় সেটা ঘাটাঘাটি করা, ঘাটাঘাটি করলে আপনারা এমনি ভালো কিছু করতে পারবেন। যে কারো কোনো প্রশ্ন? আচ্ছা আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো, আর আরেকটা কথা হচ্ছে যে আপনি গ্রুপ লিডার সিলেক্ট করে দিচ্ছেন না, বা আলাদা আলাদা গ্রুপ করতে দিচ্ছেন, তো এইখান থেকে মূলত আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে আস্তে আস্তে। আমি ব্যাপারটা বুঝতে পারছি, তো এর জন্য কি আপনাদের কি করা যায় বলেন তো? গ্রুপ বাদ ভাই বুঝতেছি না কিছু, মানে এক একজনে এক এক মানে ধরেন যে হাসানুর ভাই হলো সবার প্রিয়, মানে হাসানুর ভাইকে সবাই নিতে যাচ্ছে, তো এইখানে হাসানুর ভাইকে নিয়ে টানাটানি লেগে যাচ্ছে।
ভাইয়া আমি তো জনপ্রিয়তা শীর্ষে। সামনে দেখি চেয়ারম্যানই পদে হাসান দাঁড়াবো। হাসানুর ভাই হচ্ছে এই যে আলুর মতন ভাই, সব তরকারিতে ইউজ করা যায়। রাইট। আসলে মানে ওনাকে সব গ্রুপে ডাকতেছে। আপনি অলরেডি দিয়ে আমরা দেন হচ্ছে কে কার গ্রুপে যাবেন। অলরেডি আমরা হচ্ছে যে গ্রুপ ক্রিয়েট করে নিয়ে আমরা গ্রুপ স্টাডি করাও শুরু তো করি। আমি তো সাইফুল ভাই আর ওই তরিফ ভাইয়ের গ্রুপে আমি। মূল কালপিট হাসানুর, এই হাসানুরকে বাদ দিয়ে দিলে তো ঝামেলা শেষ। হ্যাঁ ভাইয়া এটাও করা যায়। জি ভাই, হাসানুরকে আমাদের এই যে কম্বো থেকে বাদ দিয়ে দেন। না ভাই কম্বো থেকে না, গ্রুপ থেকে বাদ দিয়ে দেন। হাসানুর ভাইয়ের কোনো করা লাগবে না। আমি তাইবের গ্রুপে জয়েন হয়ে গেছি। আমাদের আপনার গ্রুপে নেন সাইফুল ভাই। আপনি অলরেডি আমাদের গ্রুপে আছেন হাসানুর ভাই। আমি সব লিডারের গ্রুপে, সব লিডার মিলে একটা গ্রুপ করেন, আমি ওই গ্রুপে। এই কাজ শেষ, ক্লাস শেষ, আমাকে উঠতে হবে, একটা কাজ আছে। ভাইয়া এটার একটা করে দেন ভাইয়া। মাহিয়াপু $10 দেখছেন, লোগো হয়ে গেছে। স্যার হ্যালো, হ্যাঁ স্যার বলেন। আমার তো ফাইবার অ্যাকাউন্ট দুইটা ওপেন হয়েছে, একটা আমি ডিলিট করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করতে হয় কিভাবে, তার উপরে ভিডিও দেখেন, দেখে করে ফেলুন। থ্যাংক ইউ। এই আমাদের কাজ শেষ, আমি ক্লাস এন্ড করে দিচ্ছি। ওকে, কি থাকতে চান, আশাফুল থাকতে চান? জি ভাই দিয়ে যান। ওকে গাইস, আপনারা তাহলে কাজ করেন, আমি লিভ নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আশাফুল কই, আশাফুল কথা বলেন তো, আপনারা আমি দেখি। হ্যালো জি ভাইয়া আছি। আশাফুল হ্যালো 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 হ্যালো। আশাফুল পোস্ট আছে, আমি লিভ নিচ্ছি আর স্টপ শেয়ার দিয়ে আমি রেকর্ডিং অফ করছি, রেকর্ডিংটা পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। ওকে ভাইয়া। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসের মধ্যে আপনাদেরকে 100টা লোগো মেক করতে বলা হয়েছে, লোগোগুলো স্ট্যান্ডার্ড হতে হবে। যদি কোনো কিছু না পারেন, যদি কোনো কিছু মাথায় আইডিয়া না আসে, তাহলে আমি যেভাবে দেখালাম, এই যে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট, যেসব ফন্ট দ্বারা কিছু লেখলে লোগো হয়ে যায়, এইসব ফন্টের হালকা একটু এডিট সিডিট করলে এটা একটা লোগো। ভাইয়া তো বলছিল কপি করার জন্য সব অন্যগুলো থেকে। করবেন আপনারা 100% যদি মানে সবগুলো যদি কপি করেন, তাহলে তো কিছু দিতে পারবেন না, মানে নিজে তো জীবনে কিছু ইউজ করতে পারবেন না। যে কারণে আমার পরামর্শ হচ্ছে কপিও করেন, একটা দিলে নিজেও বানান। স্যামসাং এর একটা লোগো যদি আপনি দেখেন, ভাইয়া আমার একটা উন্নতি হয়েছে ভাইয়া, আমি যে লোগো কপি করতে করতে ওই যে আপনার ওই লোগোটা বানাইছি ভাই, একটু দেখলে ভাই ভালোই তো আপনার পার্সোনালি দিছি। লাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, এটা যারা যারা পারেন না একটু দেখেন। আচ্ছা ধরেন আমার একটা এস, এই মুহূর্তে আমার কাছে একটা এস আছে, এস। তো এসটাকে আমি কন্ট্রোল টু দে লাইক লক করে রাখলাম, কন্ট্রোল টু দে লক করে রাখলাম। তো আমি এসটাকে নিয়ে চিন্তা করছি যে এসটাকে নিয়ে কি হইতে পারে, কি হইতে পারে। তো পেন টুল দিয়ে, লাইক পেন টুল দিয়ে আমি এস এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট টাইপের কিছু একটা আনতে চাই। লাইক এখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত একটা শেপ নিলাম। শেপ নিয়ে তার মধ্যে আমি এরকম করে এই শেপটা একটু বাঁকা করে দিলাম। এরকম বিভিন্ন জায়গায় এরকম লোগো বা এরকম কিছু দেখা যায় বিভিন্ন ফন্টের মধ্যে, এরকম থাকে। তো এই যে একটা শেপ নিয়েছি আমি, এটা একটা শেপটা আমি নিলাম, যার মধ্যে কোনো কালার নাই। এবার আমি এখান থেকে শুরু করে, লাইক এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি, এটা ডিপেন্ড করে, এক এক সময় এক জায়গায় দিলেও হয়, বা ডিজাইনের উপর ডিপেন্ড করবে, গ্রেডের কালারের উপর ডিপেন্ড করার সময়, কোন কালার দিচ্ছেন তার উপর ডিপেন্ড করার সময়। তো এখানে আমি আর্ট শিখলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করে ফেললাম। আনলক করে ফেললে এই সবগুলোকে আমি একসাথে সিলেকশন করে আমি এখান থেকে পাথফাইন্ডারের যে ডিভাইড মোড আছে, ডিভাইড মোড দিয়ে ডিভাইড করে আনগ্রুপ করে, লাইক আমি এখানে আলাদা আলাদা কালার দিতে পারি, আলাদা আলাদা কালার দিতে পারি। ঠিক আছে, এবার যেটা সুবিধা সেটা হচ্ছে এগুলোকে সিলেকশন করে আপনি যদি কোনো গ্রেডিয়েন্ট কালার দেন, সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালারটা ফুটে উঠবে। লাইক এটার মধ্যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, ওকে আমরা এখানে একটা শিয়ে দিলাম, আইকনটা একটা ক্লিক করব।
কেউ কার ঝামেলা করে কেন? এটার মধ্যে জাস্ট কালার ফন্টটাকে ওই অ্যাপ্লাই ক্রিয়েট করব। আউটলাইন করে নেননি এটার জন্য ফন্টটাকে সব করা হয়েছে। আমার সফটওয়্যারে কোনো ঝামেলা হচ্ছে না। এমনি সবকিছুই ঠিকঠাক, কিন্তু গ্রেডিয়েন্ট কালার এখানে আসছে না। সফটওয়্যার রিলেটেড কোনো একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, এটা আসছে। ও আচ্ছা, সফটওয়্যার রিলেটেড কোনো ঝামেলা বলে আমার মনে হচ্ছে। কথা শুনতেছে না। আচ্ছা, এই যে একটা শেড তৈরি হয়, ঠিক আছে, যে একটা শেড তৈরি হয়, এই শেডটা ধরেন আমরা চাইলে এই দুইটা শেড এইটার গ্রেডিয়েন্টটা উল্টা দিকে দিতে পারি, উল্টা দিকে দিতে পারি। তো এরকম কাজও কিন্তু আমরা অনেক সময় করে থাকি। গোল্ডেন রেশিও সম্পর্কে আপনারা জানেন? গোল্ডেন রেশিও সম্পর্কে কি কি জানেন? জি ভাই জানি টুকটাক। কি গোল্ডেন রেশিও কি একটু বলুন তো? যেমন ধরেন একটা রেশিও, যে যেমন 1 1 2 3 5 7 8, এই যে একটা রেশিও হবে 7 9 11 13। তো এরকম যে একটা রেশিও যাচ্ছে, এই ধরনের কোনো একটা রেশিওকে ইউজ করে মানে লোগো তৈরি করা আর কি। যেমন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম 1 ইঞ্চি, তারপরটা 2 ইঞ্চি, তারপরটা 3 ইঞ্চি, তারপরটা 5 ইঞ্চি, তারপর 7 ইঞ্চি। তো এগুলোর মধ্যে আমি সার্কেল আঁকলাম আবার এই বৃত্ত রেক্টেঙ্গুলারের মধ্যে, এবং ওই বৃত্তগুলোকে মানে সার্কেলগুলোকে ইউজ করে আমি একটা লোগো তৈরি করলাম, এরকম না? আচ্ছা, এই বিষয়ে আজকে আর কথা বলতে চাচ্ছি না, পরে আগামী এটা আমি এরকম ক্লাসে দেখতে জানি। আমরা লোগো নিয়ে ক্লাস করব, সেদিন আমরা ডিটেইলে বলবো। আচ্ছা ভাই, আগামী দিন দেখেন। প্রশ্ন? ওকে গাইজ, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তো ফন্ট এই যে জিনিসগুলো দেখলেন, মাত্র যে একটা এস বানালাম, এই এসটা দিয়েও তো কোনো একটা ফন্ট হইতে মানে লোগো হইতে পারে। ধরুন এসটা স্টাইলিশ থাকলো, তারপর বাকিগুলা ইয়ে থাকলো, বা এস পরে ধরেন আমাদের শান্তাপা আছে এখানে, এস এর পরে এইচ এর মধ্যে এরকম একটা স্টাইল দেন, বাকিগুলোর মধ্যে একটা স্টাইল দেন, দিলেই তো এরকম একটা লোগো হয়ে গেল। লোগো ডিজাইন করতে আপনারা একদম দিন রাত ইয়ে করে ফেলাইতেছেন। অবশ্যই লোগো একটা কনসেপ্টেবল জিনিস বা কনসেপ্ট আসতে হয়, বাট জিনিসটা এত হার্ড না। যে কোনো জিনিস আপনাদেরকে সহজ করে শুরু করতে হবে, শুরু করে এটার সলিউশন মানে শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন। মনে হচ্ছে আজকে খালি লোগোই বানাই, কিন্তু এদিকে আমার অনেকগুলো কাজ করে আছে। আমাদের তো কপি করতে অনেক সময় লাগে যায়, কপি করতে করতে ভাই আস্তে আস্তে কনসেপ্ট আসতেছে মাথায়। ওকে গাইজ, সবাইকে ধন্যবাদ। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্পেশাল করে করবেন। টাটা।